কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের লেখা উপন্যাস জল পড়ে পাতা নড়ে। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। জল পড়ে পাতা নড়ে, আজ চতুর্থ পর্ব। পৃষ্ঠা 56, চতুর্দশ অধ্যায়। দরবড়িয়ে ঘোড়া দাবড়ে এই অবেলায় যিনি এসে পৌঁছলেন, এ বাড়ির কেউ তাকে আশা করেনি। রামকৃষ্ণই তাকে প্রথম দেখল, কিন্তু চিনতে পারেনি। ঘোড়াটা গোয়াদের পাশ দিয়ে বেরিয়ে যাবার কালে রামকৃষ্ণ শহরের মুখ দেখতে পায়নি, গাছের আড়াল পড়ে গিয়েছিল। বাড়ির সকলেরই খাওয়া দাওয়ার পাট চুকে গিয়েছে। তা বেলা 3টে, 3:30 হলো বইকি। শুভদা ছাড়া সবাই যে যার ঘরে ঢুকে গড়িয়ে নিচ্ছে। বড় কর্তার একটু তন্দ্রা এসেছে। মেজকর্তা প্রবাসী পত্রিকাখানা খুলে দুপাতা পড়ছিলেন। ঘুমের আক্রমণে সেই পাতা খোলা প্রবাসী তার বুকের উপর ঢলে পড়েছে। বড় বউয়ের ঘরে ফুলির মার সঙ্গে বড় বউ গল্প করছিলেন। একটু আগে চাঁপা আর ফুলিতে সমানে খুনসুটি চলছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। ফুলির মার নাক ডাকছে এখন। বড় বউয়ের চোখ বুজে এসেছে, ঠোঁট ফাঁক হয়ে সামনের দাঁত দুটো বেরিয়ে পড়েছে। চাঁপা আর ফুলি গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ফুলির মুখ থেকে লালার একটা ঘন স্রোত গালের উপর দিয়ে গড়িয়ে পড়েছে। একটা গুয়ে মাছি বারবার ফুলির গালে গিয়ে বসছে, কিন্তু সঙ্গে সঙ্গে ফুলির গালটা নড়ে নড়ে ওঠায়, আবার সেটা উড়ে উড়ে যাচ্ছে। আরেকটা ঘরে ছেলেকে নিয়ে শুয়েছিল গিরিবালা। ছোট বউ পাশে শুয়েছিল। গিরিবালা ঘুমিয়ে অচেতন। ছোট বউ ঘুমিয়েছে কিনা কে জানে, তবে একেবারে নিশ্চল। হাত পা নেড়ে ঘুমকে প্রাণপণে প্রতিরোধ করছিল একমাত্র ছেলেই। বড়রা যার আক্রমণে কাবু, সেই ঘুমকে সে যেন কচি কচি হাত পা নেড়ে বেদম শায়েস্তা করছে। দু একবার ধমক দিল যেন কাকে, বব্বব্ব। তার শরীরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে সে। পৃষ্ঠা 57। মম্মম্ম বলে জানাতে চাইল সে কথা। কেউ তার কথায় কর্ণপাত করল না। দিবানিদ্রা ভঙ্গ হলো না কারো। সেই অস্বস্তিটা প্রবল ভাবে বেড়ে উঠেছে তার শরীরে। বিরক্ত লাগছে তার, যন্ত্রণা বোধ হচ্ছে। এবার খুদ খুদ করে কেঁদে উঠল। তাতেও কেউ দৃষ্টি দিল না তার দিকে। এবার হয়তো সে তার কান্নার স্বরগ্রাম চড়াতে তুলে দিত, কিন্তু তার আগেই চূড়ান্ত উপশম হয়ে গেল। আর কাঁদল না সে। মাথাটি জবজবে করে ভিজিয়ে পরমানন্দে আঙুল চুষতে শুরু করল। না, আর কোনো উদ্বেগ, কোনো অভিযোগ নেই তার। বেশ আরামই লাগছে। এ বাড়িতে দিনের কাজ শেষ হতে সবার চেয়ে দেরি হয় শুভদার। বিধবা মানুষ, কাজকর্ম সেরে নাইতে খেতে রোজই বেলা গড়িয়ে যায়। সেদিন হেসেলে শিকল তুলে বারান্দায় নামছিলেন। ঘোড়ার পায়ের শব্দ বাইরের উঠোনে এসে থামতেই চৌকাঠ ধরে দাঁড়িয়ে পড়লেন। কে আবার এলো? ডিঙি মেরে চেগারের ওপাশে উকি মেরেই অবাক হয়ে গেলেন। খুশিতে চেঁচিয়ে উঠলেন, ও মা, শীতল! ওলো, ও বড় বউ, বড় বউ, ওট ওট, শীতল আয়েছে। শুভদার চিৎকারে বড় বউয়ের ঘুম ছুটল। কে? ছোট ঠাকুরপো? ও মা! ধর্মড়িয়ে উঠে গায়ের আঁচলটা সামনে নিলেন, এলো চুল জড়িয়ে নিলেন তাড়াতাড়ি, একটা বড় সড়ো হাই তুললেন। তারপর ফুলির মাকে ঠেলে ঠুলে তুলে দিলেন। বললেন, ও ফুলির মা, আখাটা ধরাও গে দিনি, ছোট ঠাকুরপো আয়েছেন। আবার একটা হাই তুললেন বড় বউ। ফুলির মাকে বললেন, একটু গুঁড়ো দাও তো, দাঁতে ঘষি। ফুলির মা কৌটো খুলতে খুলতেই বড় বউ পাশের ঘরে হাঁক দিলেন, ওরে ও ছোট্ট, ওঠ, ছোট ঠাকুরপো আয়েছেন রে, উঠে পড়। কথাটা কানে গেল ছোট বউয়ের, কিন্তু অর্থটা তার কাছে তেমন পরিষ্কার হলো না। কোন রকম চঞ্চলতা জাগলো না তার মনে। কেউ একজন এসেছে সেটা বেশ বুঝলেন, কে এসেছে সেটা তত পরিষ্কার হলো না। তিনি তেমনি নিশ্চল ভাবেই শুয়ে রইলেন, তাড়াহুড়ো করে উঠবার কোনো তাগিদ বোধ করলেন না। কে এসেছে? বর্দি বলল, ছোট ঠাকুরপো। হ্যাঁ,
ছোট বউয়ের মনে পড়ছে ধীরে ধীরে, একটু একটু করে মনে পড়তে লাগলো ছোট কর্তাকে বড়দি এই নামেই ডেকে থাকেন বটে। তার মানে ছোট কর্তা এসেছেন, বুঝলেন ছোট বউ। তবু কেন তার আগ্রহ জন্মাচ্ছে না ছোট কর্তা সম্পর্কে? কেন ছোট কর্তার ছবিটা স্পষ্ট হয়ে ফুটে উঠছে না তার মনে? কোনো চাঞ্চল্য জাগছে না, উৎসাহ জাগছে না, উষ্ণতার জন্ম হচ্ছে না ছোট বউয়ের ভোঁতা মনে। 10 বছর আগে পর্যন্ত ছোট কর্তার সঙ্গে ছোট বউয়ের কি একটা যেন জীবন্ত সম্পর্ক ছিল। আবছা আবছা আন্দাজ হচ্ছে তার। তারপর কি যেন হয়ে গেল হঠাৎ, ঝপ করে একটা বিরাট ভারী আর ভয়ঙ্কর কালো আবরণ পড়ে গেল তার মনে। পুরনো দিন, পুরনো সম্পর্ক সব যেন মুছে গেল। সেসব কথা আর স্পষ্ট করে মনে রইল না কিছু। আবার একদিন হঠাৎ কি হলো, ছোট বউ গিরিবালার খোকাকে ঝোঁকের মাথায় বুকে তুলে নিলেন। অমনি অশ্বত্থামার ঘেও মাথায় যেন তেলের প্রলেপ পড়ল। কি একটা জ্বলুনি আরাম হয়ে গেল। আশ্চর্য ঘটনা। আরো আশ্চর্য, যেই সেই অহরহ মন পোড়ানি ঠান্ডা হলো, অমনি সেই ভারী অন্ধকারের পর্দাটা ছিঁড়ে পর্দা ফাঁই হয়ে গেল। 10 বছর পরে আবার যেন তার মনে পিল পিল করে ঢুকতে লাগলো প্রখর আলোর রশ্মি। আবার সেই ভুলে যাওয়ারা চেনা হয়ে পড়ল। তবে সবটা অন্ধকার এখনো দূর হয়নি। এখনো ছোট বউয়ের মনের কোনায় কোনায় বিস্তর ঝুলকালি জমে আছে, এটা তিনি বুঝতে পারেন। পৃষ্ঠা 57। বুঝতে পারেন সেই কারণেই তার মনে সর্বত্র সমানভাবে আলো পড়ে না। শীতলের দিকটা হয়তো সেই কারণেই অন্ধকার। তাই হয়তো শীতলের ছবিটা স্পষ্ট হয়ে ফুটছে না তার মনে। কিংবা কিছু কিছু হয়তো ফুটছে, সবটা নয়। মনের যায় নাই প্রিয়জনের ছবি সুস্পষ্ট হয়ে ফোটে। 10 বছরের অব্যবহারে ছোট বউয়ের সেই আয়নাটির বহু জায়গা থেকেই পাড়া খসে খসে গেছে। তাই সে ছোট বউ সে আয়না দিয়ে প্রাণপণে শীতলের ছবিটা দেখতে চেষ্টা করেও তাকে পুরো দেখতে পাচ্ছিলেন না। কোথাও মুখের একটা কোণা, কোথাও নাকের সামান্য একটু আভাস, কোথাও বা কপালের একটু ভগ্নাবশেষ দেখতে পাচ্ছিলেন। সেই কারণেই ছোট বউয়ের মনে কোনো আগ্রহ, কোনো উৎসাহ, কোনো উষ্ণতার জন্ম হচ্ছিল না। গিরিবালার খোকা শব্দ করতেই ছোট বউ তার দিকে ফিরলেন। দেখেন সে উসখুস করছে। দেখেছ কাণ্ড, কাঁথা ভিজিয়ে শুয়ে আছে। তৎক্ষণাৎ ছোট বউয়ের স্তিমিত রক্তস্রোতে যেন বিদ্যুৎ সঞ্চারিত হলো। উৎসাহ, আগ্রহ এবং তৎপরতা ফিরে এলো তার মনে। তিনি চটপট কাঁথাটি বদলে দিলেন। ছোট কর্তা ঘোড়া থেকে নেমে চারিদিক চেয়ে রামকৃষ্ণ বা নড়া কাউকে দেখতে পেলেন না। তখন নিজেই ঘোড়ার পিঠ থেকে জিনটা খুলে ফেললেন। জিন খুলতেই ঘোড়ার পিঠের গরম ভাব তার গায়ে লাগলো। বাঁ হাত দিয়ে ঘোড়াটার পিঠে চটাস চটাস দুটো আদরের চাপড় মেরে জিনটা বাড়ির বারান্দায় রেখে দিলেন। তারপর ঘোড়াটাকে পূর্ব দিকের গায়ে লম্বা ছায়ায় একটা খুঁটিতে বাঁধলেন। লাগামটা ঘোড়ার মুখেই থাকলো আপাতত। সে ল্যাজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে খটখট করে কয়েক পা ঠুকলো। ঊর্ধ্বমুখী হয়ে মাথাটা দুবার ঝাঁকিয়ে নিল। তারপর নিশ্চিন্ত মনে লাগামের লোহাটা করাত করাত চিবোতে লাগলো। ছোট কর্তা পিছন ফিরতেই দেখেন চেগারের বেড়ার ফাঁক দিয়ে শুভদার হাসি হাসি মুখখানা উঁকি মারছে। মনটা বেশ খুশি হয়ে উঠল ছোট কর্তার। 1.5 বছর পরে আজ বাড়ি ফিরলেন। শুভদা বললেন, ও সীতু, শরীর ভালো আছে তো তোর? ছোট কর্তা হাসতে হাসতে বললেন, দারোগার শরীর ইস্পাতের শরীর মাঝদি। ও আগুনেও গলে না, জলেও মরে না, মরচে ধরে না। তারপর তোমাদের খবর ভালো তো? শুভদা তাড়াতাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ, নে ঘরে আয়, জামা কাপড় ছাড়, মুখে হাতে জল দে, রোদে একেবারে যে ঝামড়া পুড়া হয়ে গেছিস। শুভদার কথা শেষ না হতে হতেই বড় বউ গুদম বাড়ির দরজা দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলেন। বললেন, এই যে মদ্যবাহাদুর, বাড়ি ঘরের কথা তালি এতদিনে স্মরণ হলো। সূর্য আজ কোন দিকে উঠেছে? ছোট কর্তা হা হা করে হেসে উঠে বললেন, হুড়িপড়িরা ন্যাক নজরে চায় না গো বৌঠান, বাড়ি আসার সুখটা কি কও? বড় বউ হাসতে হাসতে টিপ্পনি কাটলেন, বুঝলাম, যেই খবর পাইছ নিজের হুড়িডে মেরামত হয়েছে, অমনি বুঝি বুকি পুলকের হাওয়া গড়াগড়ি খাতি লাগিছে।
আর বাবু পক্ষীরাজ দাবড় দিয়ে আসে পড়েছে। তা আসো, এখন বুঝে সমঝ করে নাও। শুভদা তাড়া দিলেন, নে বড় বউ, তোর ঠাট্টা তামাশা এখন রাখ, সিতুরি জামা কাপড় ছাড়তে দে। ছোট কর্তা বললেন, দাঁড়াও, বুড়ির ছেলেরে আগে দেখি, শালা কত বড় বাহাদুর একবার বুঝে নি। চলো দিন বৌঠান। পৃষ্ঠা 59। ছোট কর্তা হুড়মুড় করে ঘরে ঢুকতেই ছোট বউ শশব্যস্ত উঠে পড়লেন। ছোট কর্তার দিকে বোবা নজরে একবার চেয়ে ঘুমটা টেনে বেরিয়ে গেলেন। গিরিবালা একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলো। আগে সে কাকাকে মনে মনে ভয় করত, এখন লজ্জাও তার সঙ্গে এসে যোগ দিল। ছোট কর্তা এক নজর ছোট বউয়ের দিকে চেয়ে নাতির দিকে মন দিলেন। দারোগার অদ্ভুত পোশাকের জন্যই হোক, কি লোকটা অপরিচিত বলেই হোক, সে বড় বড় চোখ তুলে ছোট কর্তাকে বেশ অভিনিবেশ সহকারে দেখতে লাগলো। বেশ মোটাসোটা ছেলে হয়েছে বুড়ির, বেশ মুখ চোখ, আর বেশ সাহসও আছে শালার। কেমন চেয়ে আছে গুলগুল করে, কাঁদছে না তো। নাতিকে খুবই ভালো লাগলো ছোট কর্তার। আয় শালা, কাঁধে ওঠ বলেই ছোট কর্তা ন্যাদ নেদে কচি দেহটাকে এক হাঁচকায় তুলে তার বিশাল কাঁধে বসিয়ে দিলেন। আর বসা মাত্র সে ওখানে অপকর্ম করে বসলো। প্রবল প্রতাপান্বিত সরকার বাহাদুরের মোহর মারা খাকি পোশাকের উপর দিয়ে সে অপকর্মের তরল সাক্ষী গড়িয়ে পড়ল। ডাকসাইতে দারোগা বাবু অভাবনীয় এই ঘটনার আকস্মিকতায় কিঞ্চিত বিমূঢ় হয়ে গেলেন। বড় বউ এবং সুভদা দুজনেই হেসে ফেললেন। সুভদা ঠোঁট টিপে, বড় বউ খিলখিল করে। একমাত্র গিরিবালার মুখ শুকিয়ে গেল, ভয়ে তার অন্তরাত্মা ঠক ঠক করে কাঁপতে লাগলো। বড় বউ হাসতে হাসতে বললেন, কেমন দারোগা বাবু, এখন বোঝো কেমন? ছদ্ম গাম্ভীর্য মুখে টেনে ছোট কর্তা বললেন, বড়ই সাংঘাতিক ব্যাপার, দারোগার ঘাড়ে হাগে, এ শালা তো বড় কম লোক হবে না। বলেই ছোট কর্তা হা হা করে ঘর ফাটিয়ে হেসে উঠলেন। অপকর্মটি করাই স্তক সে বেচারিও অস্বস্তি ভোগ করছিল। ছোট কর্তার পিলে চমকানি হাসিতে সে ভয় পেয়ে তারস্বরে কেঁদে উঠল। ছোট কর্তা খোকাকে গিরিবালার কাছে গুছিয়ে দিতে দিতে বললেন, বড় জবরদস্ত ছেলে হয়েছে রে তোর, যা ধোয়ায় মুছায় নিয়ে আয়। ছোট কর্তার স্বরে প্রসন্নতার সুর পেয়ে গিরিবালা হাঁপ ছেড়ে বাঁচল। যাক, কাকা তাহলে দোষ ধরেননি খোকার। ও ভগবান, স্বস্তির একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল গিরিবালা। ছেলেটাকে দুহাতে ঝুলিয়ে নিতে নিতে গিরিবালা খুব চটে গেল তার উপর। কত বড় আস্পর্ধা ভাবো দেখি একবার, কি দুঃসাহস! পরক্ষণেই গোটা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই ভয়, ডর, বিরক্তি তার মন থেকে দূর হয়ে গেল। ফিক ফিক করে হাসতে থাকলো। সত্যি খোকা, মাঝে মাঝে কি যে কাণ্ড বাঁধাস। গিরিবালা সস্নেহে অপরিচ্ছন্ন খোকার ভালো মানুষই মাখানো মুখখানা চেয়ে দেখতে লাগলো। বাড়ির মধ্যে অসময়ে কলরব শুনে মেজকর্তার ঘুমটি ছুটে গেল। উঠে এসে শোনেন শীতল এসেছে, জামা কাপড় ছাড়তে গেছে তার ঘরে। বাইরে বেরিয়ে দেখেন শীতলের ঘোড়াটা ল্যাজ উঁচু করে নাদছে আর ঘরের খুঁটিতে ঘাড় ঘষছে। মেজকর্তা রামকৃষ্ণকে ডাক দিলেন জোরে, গোয়াল থেকে সে সাড়া দিল। মেজকর্তা বললেন, এদিকে আয় দিকে একবার। রামকৃষ্ণর হাতে অনেক কাজ, সে ভাবল মাঝে বাবুর বোধ হয় তামাকের তেষ্টা পেয়েছে, ছেলেটাকে পাঠাতে চাইল, কিন্তু সেই লবাবের বিটা যে কোথায় এখন আছেন তা ভগবানই জানেন। তবু কাছে পিঠে যদি থাকে তাই হাঁক পারল, ওরে ও নড়া। নড়া কাছেই ছিল। গোপালভোগ আম গাছটার সাপ সাপ তলায় বসে নালসে পিঁপড়ের আনাগোনা মনোযোগ দিয়ে দেখছিল। পৃষ্ঠা 60। পিঁপড়ের সম্পর্কে নড়ার আগ্রহ প্রবল। ফাঁক পেলে এই অদ্ভুত খুদে খুদে প্রাণীগুলোর ক্রিয়াকলাপ খুব মন দিয়ে লক্ষ্য করে থাকে। নড়া অনেকদিন ধরে একটু একটু করে অনেক কীর্তি দেখেছে ওদের। কি করে ওরা বাসা বাঁধে? আচ্ছা শোনো, যা দেখেছি তাই বলছি। ওদের মধ্যে অনেকগুলো বড় বড় পিঁপড়ে আছে, ওরাই বোধহয় মোড়ল। সুরে নেড়ে নেড়ে ওরা যা বলে আর সবাই তা মান্য করে। বর্ষার আগে দেখো, এই গোপালভোগ আম গাছের পাতায় পাতায় ওই বড় বড় পিঁপড়েগুলো ঘুরে ঘুরে কি যেন খোঁজে। বলো তো কি খোঁজে? বাসা বানাবার জায়গা। যে জায়গা ঠিক হয়ে গেল, জায়গা মানে কি? আম গাছের গোটা কত শিয়ারা, যেসব শিয়ারা পেরে এনে ঠাকুরমশাই পুজোর সময় ঘটের মুখে দেন, সেই শিয়ারা। দেখে দেখে নড়া এখন বুঝে গেছে কোন ধরনের শিয়ারায় নালসে পিঁপড়ে বাসা বাঁধে আর কোথায় বাঁধে না। ওদের তরিবত খুব। বড় ডালে খুব শক্ত রুক্ষ পাতায় ওরা পারত পক্ষে বাসা বাঁধতে চায় না।
একেবারে ফুল কচি পাতাতেও না, শক্ত সমর্থ যুব পাতা আর নরম ডালই ওদের পছন্দ। নড়াকে আমের শেয়ারা আনতে বললে সেসব ডাল কখনো ভাঙে না। বাবা কেষ্টুর জীব, ওদের ঘর ভেঙে দেওয়া কি যে সে কথা, পাপ লাগবে না? হ্যাঁ, তারপর যা বলছিল নড়া শোনো। বাসা বাঁধার জুত মতো শিয়ারাগুলো ঠিক করা হলো। তারপর কি যেন একটা হুকুম দেয় মোড়লগুলো, আর দলে দলে পিঁপড়ে সে বাসা বাঁধবার শিয়ারাগুলোর উপর ঘুরে বেড়াতে থাকে। ঘুরছে তো ঘুরছেই, শুধু ঘুরছেই, দিন রাত শুধু ঘোরাফেরাই চলছে। তারপর হঠাৎ একদিন দেখবে আম শিয়ারার নরম পাতাগুলো একেবারে পিঠে আর একের পিঠে আরেকটা জুড়ে জুড়ে গিয়েছে, আর সমস্ত শেয়ারাটা ধীরে ধীরে ফুলে ওঠে, গুটিয়ে গুটিয়ে একটা বড়সড় টোপরের মতো হয়ে উঠেছে। এই অদ্ভুত দৃশ্যটা কতদিন যে গোপাল ভোগের শিকড়ে মাথা রেখে শুয়ে শুয়ে দেখেছে নড়া, তার সীমা সংখ্যা নেই। এই সময় নাওয়া খাওয়া ভুলে যায় সে, কাজকর্মে মন থাকে না তার, বাবার বকুনি বেড়ে যায়, কুড়ে বলে তার বদনাম হয়, চড়চাপড়ও খায়, তবু নেশা তার যায় না। বড়রা কিছু দেখে না, দেখতে চায় না, ওরা শুধু চড়ই মারতে পারে। আচ্ছা বলুক দেখি বাবা, কেন আমের শেয়ারাগুলো একদিন এমন করে গুটিয়ে যায়? বলুক দেখি কোন কায়দায় এমন ঘটে? সে বেলায় মুখ ভোঁতা। পিঁপড়েরা পালে পালে ওই যখন পাতায় পাতায় ঘোরে, ওরা কি বিনা কাজে ঘোরে ভেবেছ? মোটেই না, ওরা বিনা কাজে ঘোরে না, ওরা তখন আঠা মাখায় পাতায়। একদিন হাত দিয়ে দেখেছিল নড়া, তাই জেনেছে। সেই আঠা যত শুকিয়ে আসে শেয়ারার পাতাও তত গায়ে গায়ে জুড়ে যায়, ততই শেয়ারাটা ফুলে ফুলে ওঠে। একদিন সব ফাঁক যখন বন্ধ হয়ে যায়, মালপত্র মুখে মুখে বয়ে এনে পিঁপড়েরা সব তার ভিতরে ঢুকে পড়ে। দু একটা বাইরে থাকে পাহারায়, ভিতরে অন্যেরা বোধহয় ডিম পাড়ে। এই দিনও নড়া শুয়ে শুয়ে দেখছিল, তবে এখন সে চিত হয়ে শোয়নি, শুয়েছিল উপুর হয়ে। নড়ার চোখের সামনে একটা কচু পাতার উপর বড় একটা নালসে পিঁপড়ে। পিঁপড়েটার চোট লেগেছে বলে নড়তে পারছে না। নড়ার পিঠের চাপে থেঁতলে গেছে পিঁপড়েটা, তাই নড়ার দুঃখের অন্ত নেই। নড়া তাকে কচুর পাতায় তুলে দিয়েছে। কচুর পাতায় গড়িয়ে গড়িয়ে পড়ছিল পিঁপড়েটা, দাঁড়াতে পারছে না, উব্ধ হয়ে পাগুলো উপরে তুলে পিলপিল করছে। নড়া জানে না এ অবস্থায় কি করলে পিঁপড়েটা ভালো হয়ে উঠতে পারে। পিঁপড়ের রোগের ওষুধ আছে বলে তো সে শোনেনি, বাবা হয়তো জানতে পারে, কিন্তু তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করাটা নিরাপদ কিনা বুঝতে পারছিল না। বাবার হাতের চড়গুলো খুব কড়া, এবং সেগুলো তার পিঠে পড়বার এত কারণ চতুর্দিকে ছড়ানো আছে যে একা সে সামাল দিতে পারে না। তাই যেচে আরেকটা সুযোগ সে বাবার হাতে তুলে দিতে চাইছিল না। হঠাৎ পিঁপড়েটা কচু পাতার ওপর উঠে দাঁড়ালো। পৃষ্ঠা 61। উত্তেজনায় নড়ার বুক ধুকধুক করে উঠল। উঠেছে, উঠতে পেরেছে। পিঁপড়েটা উঠে দাঁড়ালো বটে, কিন্তু এক পাও নড়তে পারল না। ঠায় দাঁড়িয়ে রইল প্রায় 1 ঘন্টা। মাঝে মাঝে পাগুলোর মধ্যে সুঁড় দিয়ে কি করছিল কে জানে। ভাঙা পা মেরামত করছে নাকি? সমস্ত মন প্রাণ ঢেলে পাতার উপর হুমড়ি খেয়ে নড়া দেখবার চেষ্টা করল। না, কিছুই দেখা গেল না। নড়া কিঞ্চিত নিরাশ হলো। পরক্ষণেই নড়া দেখল নাল সেটা টিপ টিপ করে মাজা নাচাচ্ছে। কিরে বাবা, বাহ্যি করবি নাকি? আবার নড়ার হতাশ প্রাণে আশার সঞ্চার হলো। এটা নড়ার মনের অনেক দিনের প্রশ্ন, পিঁপড়ে কি বাহ্যি পেচ্ছাপ করে? আজ সে প্রশ্ন নিরসনের জন্য ভগবান এই পিঁপড়েটাকে তার হাতে তুলে দিয়েছেন। জয় ভগবান। ঠিক কোনখানটি দিয়ে যে পিঁপড়েরা ওইসব কাজকর্ম হাসিল করে সেটি মনোযোগ দিয়ে দেখার জন্য নড়া যে মুহূর্তে তৈরি হলো, ঠিক সেই সময়ে তার কানে বাপের ডাকটি তীরের মতো এসে বিঁধল। ডাকটি শুনেই বুঝল বাবা একটু গরম হয়েছে, এবং এই জগতে গরম বাবা যেহেতু ঈশ্বরের চাইতে শক্তিমান, সেই কারণেই নড়া ভগবানের ইচ্ছেটা তার হাতেই অর্পণ করে ক্ষুণ্ণ মনে বাবার হুকুম তামিল করতে ছুটল। নড়াকে দেখে রামকৃষ্ণর মনে বাৎসল্য ভাব বিন্দু মাত্র জাগরুক হলো না, কারণ খেয়ে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে গোয়াল পরিষ্কারের কাজে লাগতে হয়েছে। পচা গোবর আর চোনায় ভেজা মাটি কোদাল দিয়ে চেঁচে ওগুলোকে সার গাদায় নিয়ে ফেলা যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ। কোমর পিঠ টনটন করতে থাকে,
মেজাজ ভালো থাকার কথা নয়। শালার গরুগুলোও হয়েছে তেমনি। দুধ তো সব কটা বন্ধ করেছে। হাট বাজার থেকে কিনে আনতে হয় রোজ। কেন, ওই সঙ্গে দাঁতাটাও বন্ধ করলে পারত, তাহলে রামকৃষ্ণর আর এত ঝামেলা পোয়াতে হয় না। হারামজাদিরা দুধ দেবার কেউ না, জ্যাবনা খাওয়ার মা গোসাই। রামকৃষ্ণর মনের অবস্থা যখন এইরকম, ঠিক সেই সময় তার সামনে নড়া এসে বেজার মুখে দাঁড়ালো। রামকৃষ্ণ তেলে বেগুনে জ্বলে উঠল। পেট পুড়ে খেতে দাও, বিছানা পেতে ঘুমোতে দাও, অমনি ছেলের মুখে হাসি উঠলে ওঠে। আর কাজের গন্ধ পেলেই মুখখানা একেবারে অমাবস্যে। মারে ওই মুখে এক লাথি। রামকৃষ্ণ অবশ্য লাথি মারল না, ছেলের সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহারই করল। গোবর মাখা হাত দিয়ে নড়ার চুলের ঝুঁটি ধরে দুটো ঝাঁকুনি দিল। দাঁত কিরমির করে বলল, এক ডাকে আসা যায়, হয় না। বাবুর মন কোন গাছে বাঁধা? যাও, মাঝিবাবু ডাকতেছেন, বোধহয় তামাক খাবেন, সাজে দাও গে। তারপর এক কুলকে এখানে আনে দাও। দেরি করলি মাজার সুজা থাকবে না নে। ঝাঁকের জন্য নয়, পচা গোবরের গন্ধে নড়ার পেট গুলিয়ে উঠল। কান্নার একটা প্রবল ইচ্ছা মনে গুঁতো মারতে লাগলো। নিতান্ত মাঝিবাবুর সামনে পড়তে হবে তাই সামলে দিল। তবে বিলক্ষণ চটে গেল তার উপর। মানুষটা কেমন ধারাগো, তামুক খাবার সময় অসময় নেই। এক মুঠো আশা ওরা পাতা ছিঁড়ে মাথা ঘষতে ঘষতে মেজকর্তার সামনে গিয়ে হাজির হলো নড়া। মেজকর্তা বললেন, নড়া, তোর বাবা কোথায় রে? নড়া মিনমিন করে বলল, গোয়াল ফিরোচ্ছে। মেজকর্তা বললেন, ও, তা তুই ঘোড়াটা মাঠে বেঁধে দিয়ে আসতে পারবি? ঘোড়া? নড়া চমকে উঠল। কয় কি মাঝে বাবু, কার ঘোড়া? নড়া হকচকিয়ে চাইতেই দেখে মস্ত একটা ঘোড়া বারবাড়ির পূব ছামুতে বাঁধা আছে। দেখেই চিনল, ছোটবাবুর ঘোড়া। কখন এলেন ছোটবাবু? নড়ার মনে পড়ল, খানিকক্ষণ আগে ঘোড়ার টকবগি একটু শুনেছিল বটে, তেমন খেয়াল করেনি। মাঝেবাবু তারে ওই ঘোড়া বান্তি করছেন। নড়ার আক্কেল গুরুম হয়ে গেল। উড়ে সর্বনাশ, উড়া যে ডাকাত। অমন জুয়ান মন্দ ছাবাল বড়বাবুর, তারেই মারিছিল এক আছাড়। নড়া কি আর আস্ত থাকবে নাকি? ওই দেখো, খালি মাটিতেই কেমন খটাস খটাস লাথি কাটতেছে। পৃষ্ঠা 62। ওর একখানা নড়ার প্যাটে পড়লি প্যাট গলে যে ডাল ভাতে হয়ে যাবে না। মেজকর্তার কথা শুনে শরীরে কাঁপুনি ধরে গেল নড়ার। অতি কষ্টে বলল, বাবু, বাবারে ডাকে নিয়ে আসবো। মেজকর্তা বললেন, যা। তার নড়া অমনি প্রাণপণে দিল ছুট, যেন মেজকর্তার হুকুম এখনই বদলে যাবে। হাঁপাতে হাঁপাতে গোয়ালের দরজায় গিয়ে নড়া উত্তেজিত ভাবে ডাক দিল, বাবারে, শিগগির আয়, ছোটবাবু আয়েছেন। রামকৃষ্ণ বেরিয়ে এসে দেখল নড়ার মুখ চুপসে গেছে, থরথর করে কাঁপছে ছেলে। অবাক হলো রামকৃষ্ণ। বলল, ছোটবাবু আয়েছেন তো তোর পিরানটা বেড়ায় যাচ্ছে কেন? তুই কি খুনি আসামি? তোরে জেলে দেবে নাকি ছোটবাবু? হাঁপাতে হাঁপাতে নড়া বলল, ছোটবাবুর সেই ঘোড়াটাও আয়েছে যে। মাঝে বাবু কয়, নাড়া, ঘোড়াটা বাঁধে দিয়ে আয় দিনে মাঠে। নাড়ার ভয়ের কারণটা এতক্ষণে বুঝল রামকৃষ্ণ। ছেলের তরাসে ভাবটা আর কাটল না, বড্ড ভীত। এবার কিন্তু আর রাগ হলো না রামকৃষ্ণর। জীবনে কিচ্ছু করতে পারবে না ও। মায়ের আদর খেয়ে খেয়ে একেবারে ননীগোপাল হয়ে উঠেছে। নড়ার ভবিষ্যৎ ভেবে দুঃখ হলো রামকৃষ্ণর। কেমন যেন আলাভোলা গোছের হয়ে উঠছে ছেলেটা, মায়া হলো তার। রামকৃষ্ণ হঠাৎ গোবর মাখা হাতখানা দিয়ে পরম আদরে নড়ার গালটা টিপে দিল। বলল, তালপাতার সিপাই, তোর ওই বয়সে আমি সিঙেল মোষ চড়াইছি, বুঝলি? গালে পচা গোবর লাগতেই নড়া বেজায় চটে গেল। সে চেঁচিয়ে উঠল, করতিছ কি? গন্ধ, থু থু। নড়া দু হাতে গাল ঘষতে লাগলো। ছেলের রকম দেখে হো হো করে হেসে উঠল রামকৃষ্ণ। বাপকে হাসতে দেখে নড়া একটু অবাক হলো প্রথমে, পরক্ষণেই খুশি হয়ে উঠল। বাবাকে হাসতে দেখলে খুব আনন্দ হয় নড়ার। কি আশ্চর্য, যেই খুশি খুশি ভাবটা নড়ার মনে জেগে উঠল, অমনি পচা গোবরের গন্ধটাও ওর নাকে আর অত বিকট লাগলো না। সেও বাপের সঙ্গে ফিক ফিক করে হাসতে লাগলো। রামকৃষ্ণ বলল, চল দিদি, দেখি কনে তোর ঘোড়া। রামকৃষ্ণর হাত ধরে নড়া গুটি গুটি বাড়ির দিকে এগিয়ে চলল। এখন সে এই দুনিয়ার কাউকে ভয় করে না, মাঝে বাবুকেও না, ছোট বাবুর ওই ঘোড়াটাকেও না।
পৃষ্ঠা 62, পঞ্চদশ অধ্যায়। ছোট কর্তাকে ভয় খায় না, সমীহ করে না এমন লোক কমই আছে এ অঞ্চলে। বড় ডাকাবুকো লোক, ডাকসাইতে দারোগা, অসুরের মতো তার চেহারা, একটু খাটো কিন্তু শরীরখানা যেন পেটা লোহার তৈরি। কালো রং, চোখ দুটো লালচে লালচে, নাকের নিচে প্রকাণ্ড এক কাইজারি গোঁফ। গলার আওয়াজ যেন মেঘ গুড় করে। কে বলবে বয়স তার 40 পার হয়েছে। অনেকদিন পরে বাড়ি এলেন ছোট কর্তা। এসে দেখলেন ভালোই লাগছে। সঙ্গে সঙ্গে এটাও তার নজরে পড়ল, বাড়িটার জৌলুস যেন আগের মতো আর নেই, যেন বুড়ো হয়ে পড়েছে বাড়িটা। আগে গুদম বাড়ির মাঠ কোঠার গায়ে প্রতি বছর চুনের কলি ফেরানো হতো, চকচক করতো কোঠাটা। এখন কেমন ভোঁতা ভোঁতা দেখাচ্ছে। কে জানে কতদিন চুন পড়েনি তার গায়ে। সিমেন্টের সিঁড়ির দুপাশে হাতির সুরের বর্ডার ফরমাইশ দিয়ে বানিয়েছিলেন বর্দা। অযত্নে সে হাতির মাথার সিমেন্ট খসে গিয়েছে। একটা দাঁতও কি করে যেন ভেঙেছে। পৃষ্ঠা 63। চোট খেয়েছে সুরের ডগাটাও। পৈঠাগুলো একের পর এক এবড়ো খেবড়ো হয়ে উঠছে। বল্টু বসানো বসানো মজবুত দরজার নকশাগুলো আগে কেমন চমক মারত, এখন লোহার বল্টুতে মরচে ধরেছে। নকশার রং উঠে গেছে, দরজার কবজা ঢিলে হয়েছে। চৌকাঠে কুমড়ে পোকার মাটির দুর্গ একের পর এক সংখ্যায় বেড়েছে। ঢেঁকি ঘরের চারধারে আগে সুন্দর করে বেড়া দেওয়া ছিল, দুধারের বেড়া এখন ভেঙে পড়েছে। ধান সিদ্ধ করার মাটির বড় বড় চারিগুলোর একটাও আস্ত নেই। তার নিজের ঘরটার অবস্থাও ভালো না। মেজদার ঘর তো কবেই পড়ে গিয়েছে, গুদমে আশ্রয় নিয়েছে মেজদা। ছোট কর্তা ভাবলেন বর্দা নিরন্তর থাকেন বাড়িতে, তাই হয়তো এসব জিনিস এমন করে তার নজরে পড়ে না। অবশ্যই বর্দার বয়সও হয়েছে, এসব নজরে পড়লেও তদারকি আর তার সামর্থ্যে কুলোয় না। মেজদা তো চিরকালের উদাসীন। এত বড় বাড়ির তদারক করা জোয়ান লোকের কর্ম। তার সময় থাকলে হাত লাগাতে নেই কাজে। কিন্তু তিনি কি জোয়ান? জোয়ান ছাড়া কি? বয়স বেড়েছে সেই জন্যই কি এই প্রশ্ন, এই সন্দেহ? তা বাড়ুক না বয়স, বয়স বাড়লেই লোক বুড়ো হয় নাকি? এখনো তিনি একটানা 30-40 মাইল ঘোড়া দাবড়াতে পারেন, একটুও হাঁফ ধরে না। তার হাতের রদ্দা খেলে এখনো জাহাবাজ বদমাইশ গুন্ডা ত্রিভুবন অন্ধকার দেখে। এক জায়গায় বসে একটা গোটা পাঁঠা খেয়ে নিতে পারেন। পুরো 1 বোতল বিলিতি মদ সাবার করলেও কর্তব্যে তিলমাত্র ত্রুটি হয় না। কালীগঞ্জে 2 মেয়ে মানুষ তার বাঁধাই ছিল। না, বুড়ো হবার কোনো লক্ষণ নেই, সময়ও নেই তার। বুড়ো হতে যাবেন কোন দুঃখে? তার হাতে যে সময় নেই, নইলে বাড়িটার ছিঁড়ি ফিরিয়ে দিয়ে যেতেন। তবে ছোট কর্তা মনে মনে ঠিক করলেন, ঝিনেদায় যদি কালীগঞ্জের মতো অতদিন থাকতে পারেন, যদি তাকে হুট করে বদলি না করে, তবে বাড়িঘরের চেহারা পাল্টে ফেলবেন। একই কথা, তারা এখনো সবাই জীবিত। এর মধ্যে বাড়িটা অনাথা বিধবার সম্পত্তির মতো হয়ে উঠবে কেন? এ বাড়ির অবস্থা এখনই যদি এই হয়ে দাঁড়ায়, তাহলে শেষ বয়সে দাঁড়াবেন কোথায়? ছেলেপুলেরা ভোগ করবে কি? ছেলেপুলে? চকিটায় ছোট কর্তার মনে হালকা একটা বেদনার ছাপ পড়ল। একটি মুহূর্ত মাত্র স্থায়ী হলো সেটা, তারপর এক ভুঁয়ে উড়ে গেল। ছোট কর্তা মনে মনে তাড়াতাড়ি বলে উঠলেন, সুধাই তো এ বাড়ির ছেলে। আমরা থাকতে এ বাড়ির হাল যদি এই হয়, সুধা তাহলে দাঁড়াবে কোথায়? না, বর্দাকে বলে যেতে হবে বাড়িটা যেন মেরামত করে ফেলেন। যতদিন আমরা জীবিত আছি ততদিন দেওয়ান বাড়ি যেন দেওয়ান বাড়ির মতোই থাকে। এর আগেও তো মাঝে মাঝে বাড়িতে এসেছেন ছোট কর্তা, এসেছেন, কিন্তু কতক্ষণ আর থেকেছেন বাড়িতে? ছোট কর্তার প্রাণের টানের রশিটা তখন অন্যত্র, অন্য গাছে টনটনে হয়ে বাঁধা ছিল, অন্য কোথাও। আর কিছুতে মন দেবার ফুরসত ছিল কোথায়? এবার সেই বাঁধা নিয়ম পাল্টে গেল। এই প্রথম বাড়িটার উপর যেন তার চোখ পড়ল। খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে ঘুরে দেখে বেড়াতে লাগলেন ছোট কর্তা। ঘুরতে ঘুরতে তিনি কুয়োতলায় এসে পড়লেন। ডবল চারির কুয়ো, কিন্তু ভাঙতে ভাঙতে অবস্থা যা দাঁড়িয়েছে, ভয় হয় একদিন না একেবারে ধসে পড়ে। কুয়োতলাটায় ঢেঁকি শাকের জঙ্গল জমে গেছে। যে বাঁশের ডগায় বালতি বেঁধে জল তোলা হয়, সেটা এত পুরনো, এমন নড়বড়ে হয়েছে আর এমন মচমচ করে যে মনে হয় এই বুঝি সব শুদ্ধ মাথায় ভেঙে পড়ল। দেখে তো ছোট কর্তা অবাক। এই কুয়োয় তো মানুষ খুন হলো বলে। না না, এসব চলবে না।
বর্দাকে একটা পাকা ইদারা বানাতে বলে যেতে হবে, এমন ইদারা যা 50-60 বছর অনায়াসে টিকবে। সুন্দর একটা কুপিকল লাগাতে হবে ইদারায়, তাহলে আর বাঁশের ঢেকি কলে জল তুলতে হাত ব্যথা হবে না কারো, মাথায় বাঁশ ভেঙে কারো মরার ভয় আর থাকবে না। পৃষ্ঠা 64। সুধার বউ এসে কপিকলে জল তুলবে, মোটেই কষ্ট হবে না তার। সুধার নাতিরা এসেও সেই ইদারার জল খাবে। শুনবে তাদের ঠাকুর দাদার বাপ কাকারা এই ইদারা বানিয়ে দিয়েছে। কি ছিল তাদের নাম? ওহি, মহি আর শীতল। 3 ভাই ছিল একেবারে হরিহর আত্মা। ছোট কর্তা ভাবলেন ইদারাটার গায়ে তাদের নাম খোদাই করে রাখলে কেমন হয়। যতদিন ইদারাটা থাকবে ততদিন তারা বেঁচে থাকবেন তাদের বংশধরদের মধ্যে। কত পুরুষ ধরে কে জানে। এ এক নতুন অনুভূতির স্বাদ পাচ্ছেন ছোট কর্তা। দিন রাত চোর ছাঁচোর, ডাকাত, খুন, জখম, জালিয়াতি, জুয়াচুরি, বাটপাড়ি, তদন্ত, তল্লাশি, মামলা, মোকদ্দমা, কোর্ট কাছারি নিয়েই তাকে পড়ে থাকতে হয়। নিয়ত বিচরণ করতে হয় হিংস্র, নৃশংস, রুক্ষ এক জগতে। তার দিন রাতের ভাবনা থেকে স্নেহ, প্রেম, ভালোবাসা একে একে বিদায় নিয়ে চলে গেছে কবে। আজ এ কি হলো? বুড়ির ছেলেটাকে কোলে নেবার সঙ্গে সঙ্গে সে অপকর্ম করে দিল তার পোশাকে। পাষণ্ড দমন খাকির পোশাকটা ছাড়তে যেন বাধ্য করল তাকে। সঙ্গে সঙ্গে তার সত্তার দারোগাগিরির খোলসটা যেন জোর করেই ছাড়িয়ে দিল ওই শিশু। তার মধ্য থেকে বের করে আনল স্নেহময়, মমতাময় অন্য এক শীতলকে। এই নতুন শীতলের কোনোখানেও আর দারোগাত্ব লেগে নেই। এই শীতল এখন পুরোপুরি এক গৃহস্থ, এক দাদু। জীবনেরই এক নতুন স্বাদ পাচ্ছেন ছোট কর্তা। এক নতুন বর্ণ, নতুন গন্ধ, নতুন অর্থ। এই প্রথম তিনি বুঝতে পারলেন, হঠাৎ বুঝলেন, শুধুমাত্র দারোগাগিরিতেই তার অসুচি পরিবেশেই শেষ হয়ে যাবে না তার জীবন। তার যদি মৃত্যু হয় এখন, তবুও বিনষ্ট হবে না তাদের পারিবারিক জীবনের ধারা। আজ বুড়ির ছেলে হয়েছে, কাল সুধার ছেলে হবে, পরশু হবে চাঁপার। ওদের নাতিপুতি হবে। অনেক ঝর্ণার জল যেমন নানা স্রোতে বয়ে এসে একটা বড় নদীতে মেশে, তারপর আবার ছড়িয়ে যায় নানা শাখা প্রশাখায়, বয়ে নিয়ে যায় মূল স্রোতের জলধারা, তেমনি ওরাও ছোট কর্তাদের বংশের ধারাটি বয়ে বয়ে নিয়ে মিশে যাবে 1000টি পরিবারে। এই 1000টি পরিবারের মধ্যেই তাদের অংশ কিছু না কিছু গচ্ছিত থাকবে। ছোট কর্তার অংশও থাকবে, অনেক কাল থাকবে, হয়তো সৃষ্টির শেষ পর্যন্ত। তার মধ্যে কারো না কারো চেহারায় কোনো এক অজ্ঞাত কি এক রহস্যময় প্রক্রিয়ার ফলে যখন তার সাদৃশ্য দেখা দেবে, তখন সেই পুরুষের লোকেরা বলা বলি করবে, আরে এর চেহারাটা দেখি শীতল দারোগার মতো, অবিকল তার মতোই হয়েছে। সেই চোখ, সেই মুখ, সেই গড়ন, হুবহু। কোন শীতল? না, ওই যে আমাদের দেশের ভিটে বাড়িতে অক্ষয় ইদারার গায়ে 3 ভাইয়ের মধ্যে যার নাম আছে সেই। ছোট কর্তা লেখাপড়া বিশেষ শেখেননি, তাই বৈজ্ঞানিক দৃষ্টিতে এই জিনিস সঠিক কিনা তা নিয়ে তার মনে কোনো প্রশ্ন দেখা দিল না। মন বরং বিনা দ্বিধায় এই সিদ্ধান্ত মেনে নিয়ে সুখ পেল। বেলা পড়তেই এক জামবাটি গরম দুধ খেয়ে তিনি জিভ দিয়ে গোপ মুছতে মুছতে বাড়িতে এসে বসলেন। বড় কর্তা পাশার ছক পরিপাটি করে পেতেই রেখেছিলেন। একমাত্র শীতল এলেই এখন এই খেলা যা জমে। শীতল বড় কর্তার মনের মতো খেলুড়ি। আগে অনেকেই এই খেলাটা জানত, তাদের অনেকে মোড়ে ধরে যাওয়ায় বড় কর্তা এপাট প্রায় তুলেই দিয়েছেন। আনাড়িদের সঙ্গে খেলে সুখ হয় না। শীতল এসে বসতেই খেলা শুরু হলো, আর 2-4 দানের পরেই খেলা জমে উঠল। ছোট কর্তার ইচ্ছে ছিল খেলতে বসে বাড়ি সারাবার কথাটা বড় কর্তার কাছে পারবেন, কিন্তু তার আগে বড় কর্তা এমন তেড়ে দান ফেলতে লাগলেন যে সামলাতে সামলাতে বাড়ির চিন্তা ছোট কর্তার মাথায় উঠে গেল। অনেক দিন পরে বাড়ি ফিরে এসেছে শীতল। বদলি হবার কথা ছিল মাগরোয়, কিন্তু শেষ পর্যন্ত ঝিনেদাতেই বদলি হয়ে এলো। ভালোই হলো। বড় কর্তা ভাবছিলেন এখন অবরে সবরে দেখা সাক্ষাৎটাও তো হবে। শীতল অবশ্যই বলছিল এটা টেম্পোরারি বদলি, কবে কোথায় যেতে হয় ঠিক নেই। বড় কর্তার ইচ্ছে ছিল শীতলকে জিজ্ঞাসা করবেন ঝিনেদায় পাকা বদলি নিতে পারবে কি না সে। পৃষ্ঠা 65। কিন্তু বাপরে, শীতল করছে কি? পরপর এমন সব মোক্ষম দান ফেলছে
যে বড় কর্তা কাহিল। প্রায় পাকা ঘুটিও মারবে নাকি শীতল। অচিরেই পাশার দানে ডুবে গেলেন বড় কর্তা। খাওয়ার ডাক যখন পড়ল তখন দুই ভাইয়ের ধ্যান ভাঙল। ছোট কর্তা আজ সুবিধে করতে পারেননি, দুটো দান চটিয়ে দিয়েছেন, একটা দানে হেরেছেন, কাজেই হার হয়েছে তার। হার হতো না যদি না মাঝে মাঝে তিনি অন্যমনস্ক হয়ে পড়তেন। অন্যমনস্ক তিনি হতেন না যদি গলাটা ভিজিয়ে নিতে পারতেন। এটা তার গলা ভেজাবার সময়। একটি পাঁট দিশি টেনে যদি বসতে পারতেন তো দেখতেন কোন শালা পাশা খেলায় শীতল দারোগাকে হারায়। বড় কর্তা তার দাদা, দাদাদের সামনে মদ খেয়ে এসে বসতে তার এখনো বাধে। সে জ্ঞানটা তার আছে বলেই তৈরি হয়ে বসতে তার বেঁধেছে। তাই তিনি বারবার অন্যমনস্ক হয়ে পড়েছেন, খেলায় ভালো করে গাই লাগাতে পারেননি। ভালো ভালো দান ফেলেও কাজের বেলায় গড়বড় করে ফেলেছেন, তাই তো হেরে গেলেন। এ তো প্রায় ষড়যন্ত্র করে হারাতো। মেজাজটা খচে গেল ছোট কর্তার। রাগের চোটে হারমোনিয়ামের ঘিয়ে ঘিয়ে রিডের মতো হাতির দাঁতের পাশা তিনটে নিয়ে দু হাতের তেলোয় এমন জোরে ঘষলেন যে সেগুলো খড়মড় করে আর্তনাদ করে উঠল। তারপর থপাস করে ওগুলোকে পাটির ওপর ফেলে বিরক্তি চেপে বেরিয়ে গেলেন। এ বিরক্তি খাওয়া দাওয়ার পরও কাটল না ছোট কর্তার। একটা অস্বস্তি, একটা দুনিয়া হারানো ফাঁকা ফাঁকা ভাব মনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। রাত 9টা, 9:30 হবে। কালীগঞ্জ থানার হাবিলদার বেটা এতক্ষণে বসন্ত সাহেবের দোকানে খুব জমিয়েছে। তিনি তো নেই, আর কি, এখন ও বেটাই রাজা হয়ে বসেছে। আর কালিন্দী মাগিও এতক্ষণে গণপতি বেনের পালোয়ান ছেলেটাকে বুকে তুলে নিয়েছে নিশ্চয়। হারামজাদি কি কম শয়তান? ছোট কর্তা জানেন ইদানিং ছোকরাটা খুবই ঘোরাঘুরি শুরু করছিল, কিন্তু তার ভয়ে বেশি দূর এগোতে সাহস করেনি। জানি তো সবাই সদ্য বিয়োনো বাঘিনীর কোলে তবুও হয়তো শোয়া যায়, কিন্তু শীতল দারোগার মেয়ে মানুষের পাশে একেবারে অসম্ভব। কিন্তু আজ আর কালিন্দীর কোনো ভয় নেই। বাঘ সরে গেছে চিরকালের মতো। শেয়াল কুকুর এখন স্বচ্ছন্দেই চড়তে পারবে তার নাগরদোলায়। একথা চিন্তা মাত্রই ছোট কর্তার গায়ে বিরক্তি যেন বিচুটির চাবুক মারল। মরুগ্গে কালিন্দী, যার সঙ্গে খুশি সুগ্গে যাক। কিন্তু তিনি এই রাতটা যাবেন কার কাছে? অনেককাল গ্রাম ছাড়া। তার ভাবের মানুষ যে ছিল সে অনেকদিন আগেই এই পথ ছেড়ে ধর্মে মতি দিয়েছে। আগের বাড়ি তা দেখে গিয়েছেন। তিলক কেটে কণ্ঠি পড়ে সে এখন গোসাই, বষ্টুমি হয়েছে। এই গ্রামে তার এখন মান সম্মান খুব। যত বেটা বদমাইশ কৃতকর্মের যন্ত্রণার হাত এড়াতে তার পায়ে করতে দিতে যায়। ছোট কর্তার কাছে সত্যি একটা বড় বিস্ময়। কি করে লোকের এমন আশ্চর্য পরিবর্তন হয়। মানুষ চড়িয়ে খেতে হয় ছোট কর্তাকে। আসল নকল চিনতে ভুল হয় না। গোসাই বষ্টমীর ধর্মে কর্মে এক ফোঁটাও খাদ নেই। সেবার তাকে নতুন রূপে দেখা মাত্র বুঝতে পেরেছিলেন। সেবারও এই রকম অনেক দিন বাদে বাড়িতে ফিরেছিলেন ছোট কর্তা। সন্ধ্যাবেলায় দেহের কামড়ে এমনি অস্থির হয়ে ছুটে গিয়েছিলেন গোপাল দাসীর কাছে। কিন্তু গোপাল দাসীর বাড়িতে পা দেবা মাত্র বুঝলেন অন্য কোথাও, অন্য কারো কাছে এসে পড়েছেন। বাড়িটাই শুধু বদলে যায়নি, মানুষটাও বদলেছে। ইস্তকর অথর্ব স্বামীটা পর্যন্ত। বাড়িটায় সুন্দর একটা আখড়া বসেছে, গোপালের মন্দির হয়েছে, আরতি হচ্ছিল তখন। নানা রকম ফুলের সুবাস বাড়িময় ভুর ভুর করছে, আর পরিষ্কার তকতকে করে নিকোদ উঠোন, কোথাও ছিটে ফোটা ময়লা নেই। ওখানে গিয়ে একেবারে থমকে দাঁড়িয়ে পড়লেন ছোট কর্তা। জুতো পায়ে উঠোন মারাতেই বাতো ঠেকল তার। পৃষ্ঠা 66। গোপাল দাসীর জন্য মিলের পাছা পেড়ে ফিনফিনে শাড়ি এনেছিলেন হাতে করে। একখানা শাড়ি, এক বোতল মদ। গোপাল দাসীর আশ্চর্য সুন্দর একটা দেহ, এই ছিল ছোট কর্তার গ্রামে সে একটা রাত কাটাবার উপকরণ। যখনই আসতেন ছোট কর্তা দেখতেন তার অথর্ব স্বামীটা বারান্দায় বসে বসে ভুরুক ভুরুক তামাক খাচ্ছে। ছোট কর্তাকে দেখে এক মুহূর্তের জন্য ভুরুক ভুরুক থামাতো জয়রাম, আর চোখে বিদ্বেষ আর ঘৃণা আর জিঘাংসার অদৃশ্য তীক্ষ্ণতাহার ছুরির ফলাটা লিক লিক করে ছুটে বেড়াতো। কিন্তু একটা শব্দও সে উচ্চারণ করত না। পর মুহূর্তেই তার হুকো আবার ভুরুক ভুরুক ডাক ছাড়তে শুরু করত। কিন্তু সেই লিকলিকে হিংস্র ছুরির ফলাটা
সে আর গুটিয়ে নিত না। তিনি তার সেই ধারালো চোখের উপর দিয়েই গট গট করে গোপাল দাসের ঘরে ঢুকে যেতেন। গোপাল দাসী হাসতে হাসতে আসতো, তার জুতোর ফিতে খুলে দিত, কাচানো একখানা ছোট কর্তারি দেওয়া শাড়ি কাপড় ছাড়বার জন্য এগিয়ে দিত, হাত মুখ ধোয়ার জল এনে বারান্দায় ছোট একটা জল চৌকি পেতে দিত, পরিষ্কার একখানা গামছা ভাঁজ করে মাজা চকচকে গাড়ুর মুখে রেখে যেত। ছোট কর্তা হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে গোপাল দাসীর পরিপাটি করে পাতা নকশি করা বড় ফর্সা কাঁথা দিয়ে মোড়া বিছানায় এসে আরাম করে বসতেন। গোপাল দাসী মুচকি হেসে ছোট কর্তার প্রাণ কেড়ে নিত, বলতো, তিষ্টা পাইছে বুঝি? শিকের উপরকার হাঁড়ির মধ্যে গিলাসটা আছে, পাড়ে নিয়ে তিষ্টা মিটতি থাক, আমি তামুক সাজে আনি। ছোট কর্তা এলেই গোপাল দাসীর দেহে পীড়িতের ঢল নামত। প্রবল সেই জোয়ারের টানে টানে সে একখানা নতুন সরার মতো বাড়িময় যেন ভেসে ভেসে বেড়াত। আর আশ্চর্য, তাই দেখতে দেখতে ছোট কর্তার দেহের তাড়না একেবারে কমে যেত। ধীরে ধীরে যে নতুন অনুভূতিটার জন্ম হতো তার মনে, সেটা রুক্ষ নয়, রাক্ষস নয়, সেটা অনেক স্নিগ্ধ, অনেক প্রাণ জুড়ানো, মন ভরানো। তখন ছোট কর্তার কাছে শুধুমাত্র সুন্দর আঁটসাট দেহ সর্বস্ব গোপাল দাসীর আকর্ষণটা আর তত প্রবল থাকতো না। এমন সুন্দর করে উঠোন নিকোতে পারে যে গোপাল দাসী, যে এত ভালো কাঁথা সেলাই করতে পারে, শিকে বুনতে পারে, এত ভালো কথা বলে যে, এত সেবা করে, যত্ন করে আবদার করে যে, এই গোপাল দাসী পাটরানীর রূপ ধরে ছোট কর্তার বোনের সিংহাসনে বিরাজ করতে থাকত। মায়া মমতায় প্রেমে ছোট কর্তা কেমন যেন দুর্বল হয়ে পড়তেন, যেন পঙ্গুই হয়ে পড়তেন। অসার শিকারকে নিয়ে শিকারী বিড়াল যেমন খেলা করে, গোপাল দাসী তেমনি ছোট কর্তার শিথিল ব্যক্তিত্ব নিয়ে ইচ্ছে মতো খেলা করত। পীড়িতের মানুষের হাতে নিজেকে স্বেচ্ছায় এমন বিলিয়ে দিয়ে যে কি অপূর্ব সুখ, গোপাল দাসীর মতো ভাবের মানুষের সংস্পর্শে যে কখনো আসেনি, সে কি করে বুঝবে? এ সুখের কাছে ঘর সংসার প্রতাপ প্রতিপত্তির সুখ বিলিতি মদের পাশে যেন বেলের পানা বলেই ছোট কর্তার মনে হতো। গোপাল দাসী এমনি খানিক ছোট কর্তার সামনে নানা ছলে ঘুরে খানিক খানিক করে ঘরের কাজ সেরে প্রায় মাঝে রাত্রে এসে যখন হুড়কো বন্ধ করত, তখন যে লোকটি ঢুলু ঢুলু চোখে তার বিছানায় মোটা একটা পাশবালিশ কোলে নিয়ে বসে বসে দুলত, সে কিন্তু ছোট কর্তা নয়। মদের নেশায় আর পুলকের আবেশে জোরে যাওয়া সে একতাল পুতুল গড়ানো মাটি। গোপাল দাসীর কারিগরিতে সেই মাটি থেকে একটা নতুন পুতুল জন্ম নিত। গোপাল দাসীর দেহের উত্তাপে তাতে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হতো। ভোর রাত্রে একটা নতুন ছোট কর্তা বন্দর থেকে রং ফেরানো জাহাজের মতো বেরিয়ে যেত গোপাল দাসীর বাড়ি থেকে। পূবের পাড়ার মুসলমান বাড়ির রাত প্রহরী কুকড়ো কোকর কোঁ ডাক ছেড়ে তাকে স্বাগত করত। কিন্তু অভ্যাসবশে দীর্ঘকালের অনুপস্থিতির পর গোপাল দাসীর বাড়িতে পা দিয়ে ছোট কর্তা দেখলেন আগেকার দুনিয়ার যাবতীয় দলিল তামাদি হয়ে গিয়েছে। পিছন ফিরে গেরুয়া কাপড় গায়ে জড়িয়ে গোপালের আরতি করছে গোপাল দাসী। না না, গোসাই বষ্টুমি। ভক্তবৃন্দ তাকে ঘিরে বসে আছে। বারান্দায় জয়রাম বসে, তার স্থানু দেহেও পরিবর্তনের রং লেগেছে। পৃষ্ঠা 67। পাতলা পাতলা লম্বা চুলে ঝুঁটি বাঁধা, গায়ে নামাবলি, কপালে তিলক, গলায় তুলসী কাঠের মালা, হুঁকোর শব্দ স্তব্ধ। ছোট কর্তার দিকে চেয়ে জয়রাম হাসল। তার চোখের ছুরি কোথায় গেল? পুষ্প চন্দনে সুবাসিত সেই পরিবেশে সেদিন অনধিকার প্রবেশ করে ছোট কর্তা বিলক্ষণ বোকা বনে গিয়েছিলেন। তার মুখের মদের গন্ধ, দেহের ঘামের গন্ধ যেন চারিদিক থেকে তারা খেয়ে আশ্রয় নেবার জন্য নিরীহ পোষা কুকুরের মতো তারই চারপাশে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। বিলাতি মিলের মিহিসারির মোলায়েম ভাঁজের মধ্যে লুকোনো মদের বোতলটির কাঠিন্য এই প্রথমবার নিজের অস্তিত্ব জাহির করল। ছোট কর্তা কি আর করবেন, চুপচাপ সেই উঠোনের একপাশেই দাঁড়িয়ে রইলেন। আরতি শেষ হলো, সবাই হরিধ্বনি দিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করল। গোসাই বষ্টমী চরণামৃতের পাত্রটা নিয়ে ঘুরে দাঁড়াতেই ছোট কর্তার সঙ্গে তার চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে গোসাই বষ্টমীর চোখে মুখে হাসির আলো জ্বলে উঠল। এ বড় স্নিগ্ধ আলো, এতে আভা আছে, তাপ নেই।
এ হাসি ছোট কর্তার অচেনা। দেখে ছোট কর্তা বুঝলেন এ হাসির বয়স অনেক, চরিত্র ভিন্ন। যার মুখে হাসি ফুটল সে লোক আর যেই হোক ছোট কর্তার সেই আগের মানুষটি নয়। ছোট কর্তার মনে ক্ষোভ হলো না, তার রাগও হলো না। একটা আশা নিয়ে, একটা পিপাসা নিয়ে এসেছিলেন তিনি। সে আশা মেটাবার সম্ভাবনা নেই বুঝে তার মনে হঠাৎ একটা শূন্যতার সৃষ্টি হলো। তারপর প্রচণ্ড খিদের সময় খাদ্য না পেলে পাকস্থলীতে যেমন জারক রস ঝরে ঝরে পড়ে, তেমনি তার শূন্য মনে বেদনার রস ঝরে পড়তে লাগলো। গোসাই বষ্টমী ধীরে সুস্থে ভক্তবৃন্দের হাতে চরণামৃত বিলোতে বিলোতে এক সময় ছোট কর্তার সামনে এসে দাঁড়ালো। বলল, খুব তেষ্টা পেয়েছে না? হাত পাতো তো, নাও তো এই চরণামৃত, দেখো তো তেষ্টা মেটে কিনা। এতক্ষণে নিজেকে ফিরে পেলেন ছোট কর্তা। কি ভাবায় আমাকে? আমাকেও কি ওদের দলে চালান করে দিল? নাকি ঠাট্টা করছে বষ্টমী? প্রবল একটা অট্টহাসি বুকের ভিতর থেকে ঠেলে বেরুতে চাইল, কিন্তু না, বষ্টমী ঠাট্টা করেনি। ওর মুখে চোখে ও ঠোঁটে কোথাও ঠাট্টা নেই, সেখানে গভীর এক বিশ্বাস। তাই আকাশ ফাটানো হাসিটা আর হাসলেন না ছোট কর্তা। বষ্টমীর এই গভীর বিশ্বাসটাই যে একটা চরম রসিকতা ও বেচারিতা জানে না। বোধ করি ভেবেছে এ এক ফোঁটা চরণামৃতে জগাই মাধের মতো ছোট কর্তা উদ্ধার হয়ে যাবে। গোসাই বষ্টমীর মুখে সেই হাসি, হাতে ছোট্ট একটা পঞ্চপাত্রের হাতা, সেই হাতায় সুবাসিত চরণামৃত এক ফোঁটা শিশির বিন্দুর মতো টলটল করছে। হাতাটা সে এগিয়ে ধরল ছোট কর্তার দিকে। ভক্তবৃন্দেরা অধীর আগ্রহে কি হয় দেখবার জন্য স্থির দৃষ্টিতে চেয়ে রইল তাদের দিকে। ছোট কর্তার খুব মজা লাগলো এই খেলা দেখে। একবার ভাবলেন চলে যাবেন, কিন্তু গোসাই বষ্টমীর মুখের দিকে চেয়ে সেই ইচ্ছে চলে গেল তার। ছোট কর্তার উপর কত গভীর আস্থা যে বষ্টমী রাখে তা তার মুখে আঁকা রয়েছে। সে যদি চরণামৃত না দিয়ে বিষও দেয়, তবুও সেটা ছোট কর্তা তার হাত থেকে অম্লান বদনে নিতে পারেন। বষ্টমীর মুখে সে কথা যেন পাকা কালিতে লেখা রয়েছে। এই বিশ্বাসটা ভেঙে দেবার কথা মনে হতেই ছোট কর্তার মনে কষ্ট হলো। ছোট কর্তার বয়স হয়েছে, ওসব চ্যাংড়ামি করতে ইচ্ছে হলো না। তাছাড়া ওই গাড়ল ভক্তগুলোর সামনে বষ্টমীকে অপদস্থ করতে মনও চাইল না ছোট কর্তার। তিনি হাত বাড়িয়ে চরণামৃতটুকু নিয়েই গলায় ঢেলে দিলেন। তারপরে আন্তরিকভাবেই বললেন, না গো গোসাই বষ্টমী, আমার তেষ্টা এতে মেটবে না। গোসাই বষ্টমী খুব খুশি হয়েছিল, বলেছিল, আজ না মিটুক, গোপাল একদিন তোমার তেষ্টা মিটবেন। দেখো, এ আমি কয়ে দিলাম। তারপর ভাঁজ করা শাড়িটা দেখে ছেলে মানুষের মতো খুশি হয়েছিল বষ্টমী। বলেছিল, বেশ সুন্দর কাপড় খান, দাও আমারে, আমি ওখান ছুপোয়ে পরব। শাড়িটা দিতেই বষ্টমী টের পেল এর মধ্যে মদের বোতল আছে। পৃষ্ঠা 68। তেমনি হাসি হেসে এসে বলেছিল, আমি সবই রাখে দিলাম। জয় গোপাল বলে শাড়ি শুদ্ধ হাত তুলে গোপালকে প্রণাম করলো বষ্টমী। ছোট কর্তাও হাঁটা দিলেন। যেতে না যেতেই পিছন থেকে ভক্তরা জয় জয় রাধে কৃষ্ণ, হরি হরি বলো বলে ধ্বনি দিয়ে উঠল। এবার আর ছোট কর্তা হাসি চাপতে পারলেন না। ব্যাটারা ভেবেছে, নিশ্চয়ই ভেবে নিয়েছে, তাদের গোসাই বষ্টমী আরেক অধমকে তড়িয়ে দিলেন। হা হা হা, খুব একটা মজার খেলায় খেললেন বটে। হা হা হা। হাসতে হাসতে তিনি টের পেতে লাগলেন সে বেদনার ধারটা একটু একটু কমতে শুরু করছে। পুরনো কথা মনে পড়তেই ছোট কর্তার বিরক্তি একটু যেন কমে এলো। গোপাল দাসীতে যে সুখ পেয়েছিলেন ছোট কর্তা, কালিন্দী তা দিতে পারেনি, আর কোনো মেয়ে মানুষ তা দিতেও পারবে না। পামসুর সুখ কি চটি জুতোয় মেলে? তা না মিলুক, তবু চটিতেও তো পাম আছে। তাই গোপাল দাসী ধর্মে কর্মে মন দিতে বৃথা হা হুতাশে কালক্ষেপ করেননি দিদি। কালীগঞ্জে বদলি হতে কালিন্দীকে জুটিয়ে নিয়েছিলেন। সে ছাড়া আরও একজন ছিল, কালীগঞ্জের সঙ্গে তিনি এখন তাদেরও ছেড়েছেন। গোপাল দাসীর কথা তার মনে পড়ল আজ, কিন্তু বিশেষ কিছু আলোড়ন তুলল না, দেখবার ইচ্ছাও জাগলো না মনে। এই গ্রামে আর কোনো মেয়ে মানুষের সন্ধান তিনি আপাতত রাখেন না বলেই তিনি বিরক্ত হয়েছিলেন। এখন সে বিরক্তি কিছুটা কমল, কিন্তু শরীরের অস্বস্তি গেল না, হজমের ওষুধ পেটে পড়ল না,
ওদিকে গুচ্ছের হাবিজাবি গিলে পেট এখন গজগজ করছে, ম্যাজ ম্যাজ করছে সর্বাঙ্গ। শরীরের বাঁধনটাই ঢিলে হয়ে গেছে। একটা বড় বিছানার বান্ডিল শক্ত করে না বেঁধে কাঁধে করে বয়ে নিতে যেমন অসুবিধে লাগে, ছোট কর্তারও শরীরটা বয়ে বেড়াতে তেমনি অস্বস্তি লাগতে লাগলো। সঙ্গে করে কিছু আনেননি, সেইটাই মস্ত ভুল হয়ে গিয়েছে। ভেবেছিলেন বেলা পড়লে লোহা জাঙ্গায় যাবেন নবীন তাঁতির বাড়ি। নবীন ছোট কর্তার বহুদিনের সঙ্গী, তার ঘরে সরঞ্জাম সবসময় মজুদ থাকে। গেলেই হতো লোহা জাঙ্গায়, বা বাজে কাজে সারাদিন সময় নষ্ট হলো। এখন এত রাতে আর যাওয়া যায় না, গায়ে গতরে ব্যথা ধরেছে এতটা পথ ঘোড়া ঠেঙিয়ে। এখন বাসি মুখে কোথাও বেরোবার উৎসাহ হারিয়ে ফেলছেন ছোট কর্তা। দু এক ঢোক গিলতে পারলেও উৎসাহটা চাঙা হয়ে উঠত। এমন নিরামিষ রাত বহুদিন তিনি কাটাননি। বাড়িতে তক্তপোষের উপর বিরক্ত মনে দেহটাকে এলিয়ে ছোট কর্তা রামকৃষ্ণকে ডাক দিলেন। ডাক শুনে হন্তদন্ত হয়ে ছুটে এলো রামকৃষ্ণ। এ বাবা, ছোটবাবু একেবারে কাঁচা খেগো দেবতা, পান থেকে চুন খসলেই অনর্থ। রামকৃষ্ণ বলল, ছোটবাবু ডাকলেন? ছোট কর্তা বললেন, হ্যাঁ। গা হাত পা একটু টেপে তো, বড্ড চাবাচ্ছে। রামকৃষ্ণ ছোট কর্তার হাত পা যত্ন করে টিপতে লাগলো। বেশ আরাম পেলেন ছোট কর্তা। জিজ্ঞাসা করলেন, এদিককার খবরাখবর কি? কদিনই একটু শুনি। আছিস কেমন? রামকৃষ্ণ ফোঁস করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। বলল, আর খবর কি বা কব ছোটবাবু, অভাব অভিযোগ সে তো লাগেই আছে। ধান পাটের দর নেই, মেলোয়ারি আমাদের চিবোয়ে বের করে ফেলতিছে। কি সব চেহারা ছিল এক একজনের, আর কি হয়ে দাঁড়াচ্ছে। হাত পা কাঠি, রক্তশূন্যি, পেটটা ডাগর, এক একজন যেন তালপাতার সিপাই। সুখ আর কোনো দিকই নেই। দাঙ্গা কাজেটাই এ দিগরে ছিল না, এবার সেটাও বোধহয় হয়ে ছাড়বে। দাঙ্গার নাম শুনে ছোট কর্তা উৎকর্ণ হলেন। এতক্ষণ পরে তার দারোগা সত্তা মাথা চাড়া দিয়ে উঠল। গোফে চুনকুড়ি দিতে যেন ক্রমশ সজাগ হয়ে উঠতে লাগলেন। পৃষ্ঠা 69। বললেন, দাঙ্গা বাঁধাচ্ছে কিডা? গলায় যেন শ্রাবণের মেঘ ডেকে উঠল। রামকৃষ্ণ বলল, কিডা আবার বাঁধাবে? অবস্থা গতি কি বাঁধে জাতি পারে? ছোট কর্তা অসহিষ্ণু হয়ে উঠলেন। এ একটা মহৎ দোষ ব্যাটার, আসল কথায় আস্তে আস্তে রাত পুড়িয়ে দেবে। রামকৃষ্ণকে ধমক মারলেন ছোট কর্তা। বললেন, কথাগুলোরে দাঁতের ফাঁকে না পুষে বাইরে ছাড়ে দাও। কি দাঙ্গা করার শখটা চাপলো কার? রামকৃষ্ণ বলল, নিকিরিদের সঙ্গে গোপাল বিশ্বাসের। নিকিরিরা আলাদা হাট বসাবে এই হাটের দিন। গোপাল বাবুরা নাকি ভাঙে দেবে সেটা। ভুঁয়ে মশাই বিশ্বাসের দলের পাণ্ডা হয়েছেন। ধনেশ্বর গাতির উদিকের থেকে নাকি নমসুন্দর লাঠে লানাইছে। এই তো সব শুনতেছি। এবার রক্তারক্তি একটা না হয়েই নাকি যায় না। রামকৃষ্ণ ছোট কর্তার গা হাত পা টিপতে সমস্ত ঘটনা বলে ফেলল। সব শুনে ছোট কর্তা গুম মেরে পড়ে রইলেন। মেজ কর্তার মতো বিচলিত হলেন না তিনি। মনে মনে সিদ্ধান্ত করে ফেললেন, সুখে থাকতে যখন ভূতের কিল খাবার স্বাদ হয়েছে, তখন বেটাদের তেলানি নিশ্চয়ই বেড়েছে। এক একজন মহামাতব্বর হয়ে উঠেছে দেখছি। রামকৃষ্ণ বলল, ছোটবাবু পরশুদিন হাট, তোড়জোড় যেরকম বুঝি বা রক্তারক্তি সত্যি ঘটে যায়। নিকিরিরাও তো ছাড়ে কথা কওয়ার লোক না। এতক্ষণ ছোট কর্তার শরীরটা ঠান্ডাই ছিল। রামকৃষ্ণর অভ্যস্ত হাতে টিপনিতে বেশ আরাম লাগছিল। রামকৃষ্ণর ঘ্যানোরেও তার মৌজ নষ্ট হয়নি। কিন্তু এখন তার শেষ কথাটা ঝিমিয়ে পড়া দারোগার পেটে ঢু মেরেই যেন তন্দ্রা ভঙ্গ করল। বলে কি বেটা, পরশুদিন এখানে হাঙ্গামা বাঁধবে, খুন জখম হবে, তার মানে সব ঝামেলা এসে পড়বে তার ঘাড়ে। তখন তদন্ত করো রে, আসামি ধরে চালান দাও রে, ফেরারিদের পিছু কুকুরের মতো তাড়া করে বেড়াও রে, কেস তৈরি করো, মামলার তদবির করো, হাজারো বখেরা। গ্রামের কেস একটি আদলা আমদানি হবে না। কোনো শালা তো একটি পয়সা উপরহস্ত করবে না। শুধু নাকের জল চোখের জলে হওয়াই সার হবে।
খপ করে ছোট কর্তার মাথায় আগুন জ্বলে উঠল, হাত নিষ্পিস করতে লাগলো। শালারা ভেবেছে কি দেশ অরাজক হয়েছে, কার রাজত্বে বাস করছে সেটা ভুলে গিয়েছে সব। আচ্ছা, শীতল দারোগা কাল সকালেই সেটা মালুম পাইয়ে দেবেন। তার সঙ্গে চালাকি। দাঙ্গা হাঙ্গামায় অরুচি নেই দারোগাদের, ছোট কর্তারও না। কায়দা কানুন রক্ত আছে ছোট কর্তার। অধিকাংশ সময় হাঙ্গামা মিটে গেলেই ঘটনাস্থল থেকে ডাক আসে, তাতেই সুবিধে। ধীরে সুস্থে তদন্ত করা যায়, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা যায়। এ বিষয়ে একটা প্রধান নিয়ম হচ্ছে, দারোগা যত পুরনো হন তার হাতে তত নিরীহ লোক গ্রেপ্তার হয়। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখা গেছে দুর্বল নিরীহ লোকদের মধ্যে নালিশ করার প্রবণতা বেশি দেখা যায়। নিজেদের রক্ষা করার মুরদ নেই, তাই রাজার কাছে আশ্রয় চাইতে থানায় এসে আছড়ে পড়ে। রাজা তো বিলেতে থাকেন, তার নাগাল পাবে কোথায়? তাই দারোগা বাবুর সুখ শান্তি নষ্ট করে এসে। তার দাওয়াই তাই বের করতে হয়েছে। কারণ ব্রিটিশের রাজত্ব আইনের রাজত্ব, আর আইনের চোখে তো সবল দুর্বল নেই, সবাই সমান। সাহায্য একবার চেয়ে বসলে সে সাহায্য দিতেই হবে, না দিলে চাকরি নিয়ে টানাটানি। তাই ঘাঘু দারোগা সুযোগ পেলেই নিরীহ লোকদের ধরে বেঁধে থানায় টেনে আনেন। তারপর বিধিমতে তাদের উপর এমন অব্যর্থ সব দাওয়াই প্রয়োগ করেন যে প্রাণ গেলেও তারা আর থানামুখ হয় না। ফলে দেশের লোকের মনে ঈশ্বর ভক্তি বাড়ে, তারা যীশুখ্রিস্টের মতো ক্ষমাশীল হয়। রিপোর্টের খাতায় কমপ্লেন আর জমতেই পায় না। পৃষ্ঠা 70। আখেরে দারোগাবাবুর প্রমোশন হয়। রামকৃষ্ণর কথা শুনে ছোট কর্তার রাগ হলো দুটো কারণে। প্রথম কারণ, হাঙ্গামাটা পাকলই যদি, তবে তার নিজের গ্রামে কেন? আর কি গ্রাম ছিল না থানার এলাকায়? আর দ্বিতীয় কারণ, হাঙ্গামাটা শেষ পর্যন্ত যদি তাঁর গ্রামেই ঘটছে, তবে এত তাড়াতাড়ি কেন? এখনো তিনি থানায় গিয়ে বসেননি, সমঝোতা হয়নি ছোট দারোগার সঙ্গে, হাবিলদার সিপাহীদের সঙ্গে। কেন পরশু দিনটা পঞ্জিকার কি এমন শুভ দিন যে ওই দিনে দাঙ্গা না বাঁধালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ওসব কিছুই নয়। আসলে এইসব হাঙ্গামা ঘটিয়ে ছোট কর্তাকেই বেইজ্জত করবার মতলব ফেলেছে ব্যাটারা। মেদ্দা ব্যাটার পেয়ারের দারোগা হঠাৎ বদলি হয়ে গেল, তার জায়গায় ছোট কর্তা এসেছেন তো ব্যাটা খবর পেয়েছে, ভেবেছে আচ্ছা হোক শীতল দারোগা জব্দ। আর ওই ব্যাটা বুদো ইঁচড়ে পাকা আপনি মোড়ল, ওটা তো বহুদিন থেকেই তককে তককে আছে, কি করে দেওয়ান বাড়ির লোকেদের একটু অপদস্থ করা যায় তার চেষ্টায়। এ বাড়ির লোকের উন্নতি দেখলে তোমার বুকের টিকের আগুন জ্বলে ওঠে বুদো, তাই না? তোমার বাবা বেটাও খুব জ্বালিয়ে গেছে আমাদের। দাঁড়াও দেখাচ্ছি, টের পাওয়াচ্ছি তোমাদের শীতল দারোগার জোড়ন কারে বলে। শীতল দারোগার ওই নামটাই শীতল, বুঝেছ না? নাদনাখানা গরম, কত গরম এবার টের পাবে। ছোট কর্তা বললেন, রামকৃষ্ণ কাল সকালে উঠে গহরের বাড়ি যাবি, বলবি ছোটবাবু কিনে দেয় বদলি হয়ে আয়েছেন। এ খবর তার কানে পৌঁছানো মাত্র তিনি বাড়িতে এসে গেছেন। যদি পিরানে বাঁচার স্বাদ থাকে, এক প্রহরের মধ্যেই মেদ্দার গদিতে গিয়ে হাজির হও। আর বুদরে গিয়ে কবি ও যেন বিশ্বাসকের দোকানে হাজির থাকে। যা এখন এক ছিলিম তামাক সাজে দিয়ে যাস। রামকৃষ্ণ ভয়ে ভয়ে তামাক সেজে দিল। বুঝল ছোটবাবু এর মধ্যেই বদলে গেছেন। এ হলো সেই ছোটবাবু যার নামে ত্রিভুবন থরহরি কম্পমান। প্রাণ ভরে তামাক টেনে ছোট কর্তা শুতে চলে গেলেন। অনেক দিন, প্রায় 10 বছর পরে নিজের খাটে শুতে উঠলেন। ওর মধ্যেও তার নজরে পড়লো আজ জোড়া বিছানায় পাতা হয়েছে। কেন জানি কেমন যেন একটু বাঁধো বাঁধো ঠেকতে লাগলো তার। যার তার সঙ্গে শোয়াই এতদিন অভ্যেস হয়ে গিয়েছিল, আজ যেন নিয়ম ভঙ্গ। অনেক দিন পরে পুরনো অভ্যাসে ফিরতে হচ্ছে, যেন 10 বছর আগে ব্যবহার করা জুতোয় আবার নতুন করে পা গলাতে হচ্ছে। পা ঢুকছে ঠিকই, তবু কেমন অস্বস্তি ঠেকছে। এই নতুন অবস্থায় পড়ে ছোট কর্তার মন থেকে হাঙ্গামার চিন্তা আপাতত মুছে গেল। ছোট বউ এখনো ঘরে আসেনি, ওদের কাজ সারা হয়নি এখনো। সারাদিনের পরিশ্রম আর উত্তেজনার পর এখন অবসাদ যেন ছোট কর্তাকে কোলে তুলে নিল। এই বিছানা কে পেতেছে? ছোট বউ। ছোট বউ এমন পরিপাটি করে বিছানা পাততে পারছে তাহলে তো সত্যিই সেরে গেছে।
আগের মতোই হয়ে উঠেছে আবার। শরীরে দিয়ে আসছে ছোট কর্তার, কিন্তু পাগল হবার আগে ছোট বউ কেমন ছিল যাক চলে। এ আবার কি কথা? একটা হাই তুললেন ছোট কর্তা। কি কথা মানে? তখন ছোট বউ কেমন ছিল সেটা না জানলে এখন সে আগের মতো হয়েছে কিনা বুঝবেন কি করে? কেমন করে তখন বিছানা পাতত ছোট বউ? খাবার জল ঢাকা দিয়ে রেখে যেত না শুতে আসার সময় সঙ্গে করে আনতো? কই মনে তো পড়ছে না। গোপাল দাসী জলের গেলাস হাতে করে ঢুকতে সেটা মনে আছে। কালীগঞ্জের ওই খানকিগুলোর ওসব বালাই ছিল না। মদে চুর হয়ে বিছানায় পড়তো হারামজাদিরা, সেটাও মনে আছে। কিন্তু ছোট বউ এই ক্ষেত্রে কি করত সেটা তো মনে নেই, কিছুতেই মনে পড়ছে না। মশলা দেওয়া পান এনে গোপাল দাসী তার মুখে দিত, হেসে হেসে বলতো, মুখের গন্ধ না গেলেই কি চলে? কালীগঞ্জের মাগিগুলো তো নিজেরাই এক একটা ভাটিখানা, এসবের সার থাকবে কোত্থেকে? পৃষ্ঠা ৭১। কিন্তু ছোট বউয়ের তো সারা ছিল। তিনি যেদিন মদ খেয়ে আসতেন সেদিন ছোট বউ কি তাকে পান খাওয়াতো নাকি মুখ ঘুরিয়ে শুয়ে থাকতো? কিছুই মনে নেই। তিনি যেদিন জেগে থাকতেন সেদিন ছোট বউ ঘরে ঢুকে কি তার সঙ্গে কথা বলতো? যেদিন ঘুমিয়ে পড়তেন সেদিন এসে কি জাগাতো তাকে? কি আশ্চর্য, কিছুই যে মনে নেই। পরপর দুবার হাই তুললেন ছোট কর্তা, মটমট হাতের আঙুল মুটকে নিলেন। তাহলে তিনি কি করে বুঝবেন কতখানি ভালো হয়েছে ছোট বউ? এখনো পর্যন্ত কাছে পাননি তাকে। ওই যা এক ঝলক তখন দেখা হয়েছে। বুড়ির ছেলের পাশে শুয়েছিল। তিনি ঢুকতেই ঘুমটা ডেকে সরে গেল। একটুখানি তাকিয়েছিল যেন তার দিকে। তাকিয়েছিল কি ঠিক মনে পড়ছে না। তবে বাঁধা পাগল তো আর নেই। তাহলে তিনি এ ঘরে শুতে পারতেন কি করে? এখানেই তো শিকল তুলে আটকে রাখা হতো তাকে। যতবার এসেছেন এর আগে একই দশা দেখেছেন। এই ঘরেই সে থেকেছে 10টি বছর। হেসেছে, কেঁদেছে, খেলেছে, চিৎকার করে বাড়ি মাথায় করেছে। একগাদা লোকের সামনে উদম হয়ে ধেই ধেই করে নেচেছে। বদ্ধ পাগল ছিল তখন। প্রথমবার এসে ছোট বউয়ের এই অবস্থা দেখে মুষড়ে পড়েছিলেন ছোট কর্তা। প্রচন্ড কষ্ট পেয়েছিলেন মনে। কি করবেন বুঝে উঠতে পারেননি। যে ছিল তার বউ সে হলো পাগল। তাকে লাথি দেখায়, কাছে এগুতে গেলে গায়ে থুতু ছোড়ে, আদর করে বসে আনতে গেলে কামড়াতে আসে, মারে। সমস্ত বাড়িটাকে অস্থির করে তুলেছিল। ছোট কর্তার মনে পড়ল সে বিশ্রী ঘটনার কথা। তারা বাড়িতে বসেছিলেন, অনেক লোক ছিল সেখানে। ছোট বউকে দিদি আর বৌদি বোধহয় চান করাতেই নিয়ে গিয়েছিল। হঠাৎ তাদের হাত ছাড়িয়ে ছোট বউ বাড়িতে এসে পড়ল। একটানে পরনের কাপড় খুলে ফেলে এমন কুৎসিত সব কাণ্ড করতে লাগলো যে ছোট কর্তাদের মাথা কাটা গেল। বড়দা 5 জনের মধ্যে বসে দুহাতে মুখ ঢেকে আর্তনাদ করে উঠলেন, সীতু সীতু তুই ওটারে ভিতরে নিয়ে যা। ছোট কর্তা বুঝতে পারলেন, বড় কর্তার গলার স্বরে জমাট ঘৃণা ছুড়ে দিলেন। পিছন থেকে কে যেন হাসি চাপতে পারল না। ছোট কর্তা যেন কি হয়ে গেলেন। তার মনে ছোট বউয়ের প্রতি সহানুভূতি আর সমবেদনায় যে উৎসটি সজীব ছিল সেটি চট করে সেই মুহূর্তে শুকিয়ে গেল। ছোট কর্তা দেখলেন তার স্ত্রী, তার 7 পাকের বউ, তারই চোখের সামনে সে বারবারের উঠোন থেকে অদৃশ্য হয়ে গেল। আর পলক না পড়তেই কোন জাদুকর ঠিক সেখানে রেখে গেল মনুষ্যকৃতি কিম্ভূত কিমাকার একটা জানোয়ারকে। ছোট কর্তা দ্রুত পায়ে উঠোনে নেমে গেলেন। বিনা দ্বিধায় সেই জানোয়ারটার মানুষের মতো সরু ঘাড়ে মারলেন তার অসুরের মতো হাতের এক প্রচন্ড ধাক্কা। সেই জানোয়ারটা ছিটকে মুখ থুবড়ে পড়ে গেল। ছোট কর্তা অবলীলা ক্রমে তাকে 2 হাতে মাথার উপর তুলে নিলেন। তারপর ধানের বস্তার মতো ভিতর বাড়ির উঠোনে ছুঁড়ে দিলেন। সেটা ঝুপ করে মাটিতে পড়ল। কোত্থেকে যেন রক্ত পড়ছিল, ঠিক খেয়াল ছিল না। হয়তো কোথাও কেটে গিয়েছিল সেটার, হয়তো হাত পা ভেঙে গিয়েছিল। ছোট কর্তা ভিতর বাড়িতে ঢুকে সে কুণ্ডলি পাকানো মাংসের পিণ্ডে খুব জোরে মারলেন একটা লাথি। একটু উল্টে গেল সেটা। তারপর আরেকটা লাথি মেরেছিলেন কিনা তার ঠিক স্মরণ নেই। কুকুর বিড়ালকে আমরা যখন মারি তখন কঘা মারি, তার কি হিসেব রাখি? তাই ছোট কর্তা সঠিক বলতে পারবেন না আরেকটি লাথিও মেরেছিলেন কিনা, কিংবা হঠাৎ অনেকগুলো লোক, কত লোক তাও তার খেয়াল ছিল না,
তাকে সেদিন ৫-৭টা করে ধরে না ফেললে ওই জন্তুটাকে তিনি থেঁতলে ফেলতেন কিনা তাও জানেন না। শুধু এটা জানেন, ওই ঘটনার পর থেকে ছোট বউ সম্পর্কে কোনো আগ্রহ, কোনো ঔৎসুক্য ছোট কর্তার মনে আর জাগেনি। তার মনে ছোট বউয়ের জীবন্ত অস্তিত্বটি যেন শিলাপাথরে পরিণত হয়ে গিয়েছিল। ছোট কর্তার যে মনটি স্ত্রীর প্রেমে, তার ভালোবাসায় উষ্ণ হয়ে থাকত, এই ঘটনার পর সেটি যেন মৃত উনুনের মতো শীতল হয়ে গেল। হয়তো এই কারণেই এখন ছোট কর্তা বিছানায় শুয়ে স্মৃতি খুঁটেও এমন কোনো চিহ্ন, কোনো নিশানা খুঁজে পাচ্ছেন না যা দিয়ে আগেকার ছোট বউয়ের সঙ্গে এই ছোট বউকে মিলিয়ে নিতে পারেন। পৃষ্ঠা ৭২। হঠাৎ ছোট কর্তার সমস্ত ভাবনা বন্ধ হয়ে গেল। একসময় অপ্রস্তুতভাবেই টুক করে ঘুমের গভীরে তলিয়ে গেলেন। তার চৈতন্যের উপরতলে নানা ভাবনার যে ফাতনাটা এতক্ষণ ধরে টিপ টিপ করছিল, যেন একটা বিরাট ভারী এক মাছের টানে শো করে সেটা অতলে তলিয়ে গেল। পরক্ষণে হঠাৎ যেন ভুস করে ভেসে উঠল, ঘুম ছুটে গেল ছোট কর্তার। ছোট বউ এসে যদি সেদিনের সেই অমানসিক মারের কৈফিয়ত চায়, তাহলে ছোট কর্তা কি তার জবাব দেবেন? এই ভাবনাটা গুঁতো মেরে আবার জাগিয়ে দিল ছোট কর্তাকে। কি বলবেন তিনি? সে মারের পর ছোট বউ হাত পা ভেঙে অনেকদিন শয্যাশায়ী ছিলেন। একদিনের তরেও কোনো অভিযোগ করেনি। আহত কুকুরও তো গোঙায়, কিন্তু ছোট বউ তাও করেনি। শুধু তারপর থেকে যে ২-১বার ছোট কর্তার কাছাকাছি হতে হয়েছে ছোট বউকে, সেই কয়বারই ছোট বউয়ের চোখের মনি দুটো ধীরে ধীরে জ্যামিতিক শূন্যের মতো প্রাণহীন হয়ে উঠেছে। তার দেহের স্নায়ুগুলো এক অভাবিত আক্রমণ, অকথ্য অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত হয়ে থেকেছে। ছোট কর্তা সেটা যেন এই মুহূর্তে আবিষ্কার করলেন এতদিন পরে। তাই বোধ হয় ছোট বউ তখন অমন বোবা দৃষ্টি ফেলেছিল তার উপর। সত্যি তার পানে তাহলে ছোট বউ চেয়েছিল তখন? হ্যাঁ, এখন ছোট কর্তার মনে হলো তাতে আর কোনো ভুল নেই। গরম লাগছে বড়, হাওয়া নেই। বাইরের মতো ছোট কর্তার মনের মধ্যেও গুমোট। দারুণ অস্বস্তি লাগছে তার। সময় মতো ওষুধ পেতে পড়লে এসব যন্ত্রণা কিছুই ভোগ করতে হতো না। নেশার কাছে পুত্র শোকও জব্দ। বিকেলবেলায় নবনের কাছে চলে গেলেই হতো। ওই একটিমাত্র মনের বন্ধু, এক গেলাসের ইয়ার এখনো তার আছে এই গ্রামে। তার কাছে গিয়ে পড়তে পারলে এতক্ষণ আর ভাবনা থাকতো না কোনো। তা না করে কতগুলো ভালো ভালো ভাবের মোহে পড়ে সময় নষ্ট করলেন। এখন তার ফল ভোগ করুন। ঘুম ভেঙেছে বটে ছোট কর্তার, কিন্তু চোখের পাতা এখনো খোলেননি। চোখ বুজেই তিনি চারিদিক হাতড়াতে শুরু করলেন। পাখা টাখা রাখেননি নাকি? না কোথাও পাখা পেলেন না। ছোট বউ যদি হাতে করে আনে একখানা, একটু যদি বাতাস করে, তবে এক্ষুনি তিনি আবার ঘুমিয়ে পড়তে পারেন। কিন্তু কোথায় ছোট বউ? আসছে না কেন? কত রাত এখন? হেসেলের কাজ কি মেটেনি এখনো? নাকি ছোট বউ আসবেই না তার কাছে? ভেবেছে হয়তো কাছে গেলেই মার খাবে সেদিনের মতো। সত্যিই তাই ভাবছে নাকি ছোট বউ? পাগল আর কাকে বলে? সেদিন কি ছোট বউকে মেরেছিলেন ছোট কর্তা? মেরেছিলেন তো একটা পাগলকে। পাগল কি মানুষ? সে তো পশুর সমান। সে তো পশু। সেদিন ছোট কর্তা মেরেছিলেন তেমন এক পশুকে। মানুষকে কি কেউ ওভাবে মারতে পারে? ছোট বউয়ের কাছেই যেন বারবার কৈফিয়ত দিতে লাগলেন তিনি। না না ছোট বউ, তোমার কোনো ভয় নেই। এসো এসো, তুমি স্বচ্ছন্দে উঠে এসো খাটে, সরে এসো আমার পাশে, এদিকে ফিরে শো। দেখো তো, এই হাতের ভয় তুমি করছিলে তো, দেখো এবার এই হাত কত আদর করতে পারে, কত কোমল, কত স্নেহময়। দেখছো তো, বউ কি কেউ অমন করে মারতে পারে? ছোট কর্তা জানতেও পারলেন না কখন তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে লাগলেন ছোট বউয়ের সঙ্গে। রান্নাঘরে মেয়েদের খাওয়া দাওয়া চুকলো। হেসেলের পাট চুকিয়ে কপাটে তালা এঁটে চাবি শুদ্ধ আঁচলটা ঝনাত করে পিঠে ফেলে বড় বউ ফিরে দাঁড়াতেই দেখলেন ছোট বউ তখনও ল্যাম্পটা ধরে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। বড় বউ সস্নেহে বললেন, কিলো ছোট, পান খাবে একটা? পৃষ্ঠা ৭৩।
ছোট বউ কথা বললেন না, বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়লেন। বড় বউ হেঁট হয়ে পানের বাটাটা তুলে নিলেন। একটা পান ছোট বউয়ের হাতে দিয়ে একটা নিজের গালে পুরলেন, বললেন, নে খা। ছোট বউ বিনা বাক্যে আদেশ পালন করলেন। বড় বউ আর দুটো পান তার হাতে দিলেন, বললেন, ঠাকুরপো যদি খাতি চায় তারে দিস কেমন? ছোট বউ সঙ্গে সঙ্গে ঘাড় কাত করলেন। বড় বউ তার থুতনিটা ধরে একটু নেড়ে দিলেন, বললেন, যাও ভাই, অনেক রাত হয়েছে, শুয়ে পড়োগে কেমন, আমি বিছানা পাতে দিচ্ছি। ছোট বউ অমনি আদেশ পালন করতে সঙ্গে সঙ্গে চলে গেলেন। বড় বউ সেদিকে চেয়ে রইলেন, দেখলেন ছোট বউ উঠোনে নামা মাত্র কেমন অন্ধকারে মিশে গেল। একটুখানি এগিয়ে যেতে তাকে আর দেখা গেল না, শুধু কেরোসিনের ল্যাম্পটার মোটা শীষটাই যেন কাঁপতে কাঁপতে পুবের ঘরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে বড় বউ একটা দীর্ঘশ্বাস ফেললেন। চতুর্দশীর রাত, ভোরঘুরটি, আকাশে লক্ষ তারার মেলা। অন্ধকার রাতে কত তারা দেখা যায়। বড় বউয়ের এইরকম রাতই খুব ভালো লাগে। তারাগুলো দপদপ করছে, ওগুলো যেন লক্ষ এয়তির কপালের টিপ, কেমন জীবন্ত। এর কাছে পূর্ণিমার চাঁদের স্থির আলো কিছু না, যেন বিধবার ধপধপে একখানা সাদা থান। রান্নাঘরের পিছনকার কেয়া ঝুপ থেকে তীব্র গন্ধ আসছে। এই গন্ধে সাপেরা আসে। কি যেন একটা অন্ধকারে স্যাঁত করে সরে গেল। ভুলো কুকুরটা হবে বোধহয়। ধপ করে তাল পড়ল কার বাগানে। একটা তারা ছুট হলো আকাশে। কেউ ডেকে উঠল গোয়াল জেঠির বাগানে। ছোট কর্তার ঘোড়াটা বারবাড়ির গোয়ালে পা ছুড়ল খটখট। বুড়ির ছেলেটা খুঁত খুঁত করে কাঁদতে লাগলো। না আর না। বড় বউ ভাবলেন, যাই এবার, অনেক রাত্রির হলো, কিন্তু মেজদির হয়েছে তো, আর কত পিঠে বানাবে। বড় বউ ডাক দিলেন, ও মাসদি, হলো? শুভদার চুষির পায়েসের কড়াইয়ের হাতাল দিয়ে ঘুরতে ঘুরতে জবাব দিলেন, এই যে রে মনি, হয়ে আছে, আর একটু। বড় বউ নিরামিষ ঘরের বারান্দায় উঠে ভেতরে উকি দিলেন। বাস রে, কত পিঠের মধ্যে বানিয়ে ফেলেছে মেজদি, ঘর যে প্রায় ভরে গিয়েছে। সুভদা বললেন, শীতুর কাণ্ড তো, হয়তো বিয়েনে উঠে ঘোড়ার জিন চাপায় কবে চললাম, তাই সব সারে রাখলাম। একখানা পাটিসাপটা হাতে তুলে বড় বউয়ের দিকে এগিয়ে দিয়ে সুভদা বললেন, চাখে দেখ তো বড় বউ, নরম হয়েছে কিনা। বড় বউ সব হয়ে পিছিয়ে এলেন। হাসতে হাসতে বললেন, আমি কি চাপা না ফুলি? এত রাত্রিরে এসব পেটে গেলে কি আর বাঁচবো ভাবিছ কাল? সুভদা বললেন, নে না লো, একখানা পাটিসাপটায় তোর আর কি এমন ক্ষতি করবে? চাপা ফুলি জাগে থাকলে তোরে আর সারতাম না। এমন সময় বড় বউয়ের ঘর থেকে চাপার আওয়াজ পাওয়া গেল। আমারে ডাকতিছ নাকি ও পিসিমা? বড় বউ আর সুভদা একসঙ্গে হেসে উঠলেন হো হো করে। বড় বউ বললেন, নাও, তোমার চাকনদারের অভাব মিটিছে তো, এবার আমি যাই। দেখো, রাত একেবারে শেষ করে দিও না, তাড়াতাড়ি সারো। চাপা চোখ মুছতে মুছতে চলে এলো সুভদার কাছে। সুভদা বললেন, আসো আসো লক্ষ্মী মেয়ে, এতক্ষণ আমার হাতই যেন চলতি ছিল না। পৃষ্ঠা ৭৪। ছোট বউ ঘরে এসে দেখলেন তার বিছানাটা অনেক চওড়া হয়ে গেছে, আর ছোট কর্তার বিরাট শরীরটা সে বিছানায় অনেকখানি জায়গায় এলোমেলো ভাবে জুড়ে রেখেছে, আর ঘরাত ঘরাত নাক ডাকছে তার। তা হোক, তাতে অবশ্য এমন কোনো মারাত্মক সমস্যার সৃষ্টি হয়নি। যে জায়গাটুকু খালি আছে তার রোগা পটকা শরীরটুকু তাতেই এঁটে যাবে। এতক্ষণ তার চলাফেরা বেশ স্বচ্ছন্দেই নিয়ন্ত্রিত হচ্ছিল। বড় বউ চালাচ্ছিলেন, তিনি চলছিলেন। একটা পান মুখে দিয়ে দুটো পান হাতে নিয়ে যেমন যেমন বড় বউ বললেন তেমন তেমন চলে তিনি ঘরে এসে পৌঁছলেন। এখনো লোকটা যদি আবার নতুন করে কিছু হুকুম দিত তো ভালোই হতো, সেই মতো কাজই তিনি করতে পারতেন। কিন্তু ও তো ঘুমোচ্ছে, কিছুই বলছে না। ছোট বউয়ের স্বচ্ছন্দ গতির বাঁধা সড়কটা এখানে এসেই যেন ভেঙে গেল। এবার তাকে নিজের বুদ্ধিতে চলতে হবে, সেইটাই যা সমস্যা। প্রথম সমস্যা এই পান দুটো। কি করবেন এ দুটো নিয়ে? এক হাতের ল্যাম্পটা যত সহজে নামিয়ে রাখলেন, তত সহজে অন্য হাতের পান দুটো নামিয়ে রাখতে পারলেন না। সে দুটো তার হাতেই ধরা রইল কিছুক্ষণ। তারপর কি মনে হলো কুলুঙ্গিতে একটা রেকাবের উপর রেখে দিলেন। তারপর দরজা বন্ধ করে দিলেন। মশা পনপন করছে, মশারি ফেলা নেই, মশারিটা ফেলে দিলেন।
তারপর ফু দিয়ে ল্যাম্পও নিভিয়ে দিতে গেলেন। ল্যাম্পোর শীষটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। প্রথম ফুয়ে নিভল না। এবার ছোট বউ কিছুটা সতর্ক হয়ে ফু দিলেন। জোরালো বাতাস ঝপ করে ঝাঁপিয়ে পড়ল শিখাটার ওপর, টুটি টিপে ধরল তার, অমনি অন্ধকার হয়ে গেল। তারপর ছোট বউ খাটের উপর উঠলেন। এই বিষয়ে তার যেমন কোনো আগ্রহ জাগলো না, তেমনি দ্বিধাও হলো না বিন্দু মাত্র। একপাশে শুয়ে পড়লেন। তার পাশে একটা বিরাট শরীর, অন্ধকারে সেটাকে আরো প্রকাণ্ড দেখাচ্ছে। নাক ডাকছে তার। ছায়াময় সে ভারী বস্তুটার সীমারেখাগুলো তালে তালে উঠছে, নামছে। ছোট বউয়ের কানের গোড়াতেই একটা মশা পনপন করে উঠল। সঙ্গে সঙ্গে উঠে মশারিটা ঝাড়তে ইচ্ছে করলো, নইলে মশার কামড়ে কচি ছেলেটা ঘুমোতে পারবে না। পরক্ষণেই তার মনে পড়ল, কোথায় কচি ছেলেটা? সে তো এখানে নেই, সে যে তার মায়ের কোলে অন্য ঘরে ঘুমোচ্ছে। কথাটা মনে পড়তেই উঠবার, মশারি ঝাড়বার ইচ্ছেটা চলে গেল। পাকা চামড়ায় কামড় মেরে মশা বিশেষ সুবিধে করতে পারবে না। এখানে শুয়েছেন তো তিনি, আর ওই প্রকাণ্ড শরীরটা, সেটা তার চেনা, সেটা তার অচেনা। ওই শরীরটা যদি অচেনাই হতো ছোট বউয়ের, তবে কি তিনি এত সহজে খাটে উঠতে পারতেন? এমন ভাবে শুয়ে থাকতে পারতেন তার পাশে? এই লোকটা তার চেনা বই কি। ও তো ছোট কর্তা, বড় বউয়ের ছোট ঠাকুরপো, ছোট বউয়ের স্বামী। স্বামী, এই কথাটা মনে ধরতে ধরতেও ফসকে যাচ্ছে। ছবিটা পরিষ্কার ফুটছে না, তাই কেমন অচেনাও লাগছে না ছোট কর্তাকে, তেমন খুব চেনাও ঠেকছে না কিন্তু। তাই ওর পাশে শুয়ে পড়তে যেমন দ্বিধাও হয়নি, তেমন ইচ্ছেও হয়নি। বেলা করে ঘুম ভাঙে ছোট কর্তার, অভ্যাস। পাড়ে এক কনস্টেবল ছিল কালীগঞ্জ থানায়, সে রামতো ছোট কর্তার। সে ভোরবেলা চা বানিয়ে ছোট কর্তার ঘুম ভাঙাতো। বাড়িতে ঘুম ভাঙানোর সিপাই নেই, তাই দেরিটা একটু বেশি হলো। চোখ মেলে চেয়ে দেখলেন ঘরে আলো, কিন্তু দ্বিতীয় লোক কেউ নেই। রাত্রে কি ঘরে একা কাটিয়েছেন নাকি? চট করে পাশে নজর পড়ল, কেউ নেই সেখানে, তবু বেশ বোঝা যায় ফাঁকা ছিল না জায়গাটা, কেউ একজন ছিল। ওই যে মাথার বালিশে টোল খাওয়া, ওই যে তোষকের ভাঁজে কার একটা লঘু শরীরের আলতো স্বাক্ষর, ওই যে লম্বা একগাছি প্রাণহীন চুল, কারও চুল? ছোট বউয়ের। ছোট বউ তাহলে এসেছিল রাত্রে, শুয়েছিল তার পাশে। তা সত্ত্বেও তার অস্তিত্ব ছোট কর্তার কাছে অনুপস্থিত থেকে গেল, যেমন থেকেছে এই 10 বছর। বড় মজার ব্যাপার তো। ছোট কর্তার সেই বাতিগ্রস্ত মাছ ধরা ভদ্রলোকের গল্পটা মনে পড়ল। পৃষ্ঠা 75। সে সারাদিন চার ছড়িয়ে ছিপ ফেলে পুকুর পাড়ে বসে থাকতো, আর ক্লান্তিতে ঘুমিয়ে পড়তো তখনই, যে মুহূর্তে মাছ এসে তার বড়শির টোপ গিলত। ফলে সে রোজ উঠে দেখতো ছিপখানা অব্দি মাছ সে টেনে নিয়ে গেছে। ছোট কর্তারও কি সেই দশায় ধরল নাকি? কখন এলো ছোট বউ, কখনই বা গেল? যাক গিয়ে, সে চিন্তায় বৃথা সময় নষ্ট করার কোনো মানে খুঁজে পেলেন না ছোট কর্তা। বেলা যথেষ্ট হয়েছে। ছোট কর্তা এক ঝাঁকিতে উঠে পড়লেন। চায়ের অভ্যাস মেজাজটা কিঞ্চিত খিচড়ে দিল। বিরক্তি নিয়ে বাড়িতে এসে বসতেই রামকৃষ্ণর সঙ্গে দেখা হয়ে গেল। রামকৃষ্ণ বলল, ছোট বাবু, খবর দিয়ে আইছি। কিসের খবর? ছোট কর্তা চট করে মনে করতে পারলেন না। হ্যাঁ, মনে পড়েছে এখন। মনে পড়লো বটে। গোটা কতক লোক দাঙ্গা বাঁধাবার তালে আছে। আপাদমস্তক জ্বলে গেল তার। হঠাৎ ছোট কর্তার মনে হলো, এই গ্রামের, এ বাড়ির লোকজন, এমনকি ঘর দালান পর্যন্ত যেন তাকে জব্দ করতে চায়। জব্দ করতে পারলে খুশি হয়। কাল বাড়ি আসার পর থেকে আজ পর্যন্ত যা যা ব্যাপার ঘটেছে তার আনুপূর্বিক হিসেব কষতে বসলেন। তিনি বাড়ি এসে বুড়ির ছেলেকে ভালো মনে আদর করতে গেলেন। প্রতিদানে ছোড়াটা তাকে অপদস্থ করে ছাড়ল। এ তো গেল 1 নম্বর কেস। 2 নম্বর কেসে তাকে ঠকালো এই বাড়িটা। কি যে সব ভালো ভালো ভাব উদয় হলো মনে বাড়িটাকে দেখে, যে নবদের ওখানে যাবার সময় পার করে ফেললেন। স্রেফ একটা ধাপ্পার পরে মৌতার থেকে বঞ্চিত হলেন। সেই সুযোগে সম্পূর্ণ সদ্ব্যবহার করলেন বড়দা। ছোট কর্তার দুর্বলতার সুযোগ নিয়ে পাশা খেলায় হারিয়ে দিলেন তাকে। এটা 3 নম্বর। 4 নম্বর কেসের আসামি ছোট বউ স্বয়ং। কাল রাত্রে কি জব্দটাই না তাকে করলো ছোট বউ।
এ তো গেল বর্তমানের কথা। অতীতে গোপাল দাসী তাকে বোকা বানায়নি, এখন বুধো আর গহরশালারও জোট বেঁধেছে। ভবিষ্যতে তাকে জব্দ করার ভার নিয়েছে এরাই। দেখাচ্ছি মজা। কাল সন্ধে থেকে যে অসন্তোষ, যে অস্বস্তি, যে বিরক্তি একটু একটু করে মনের মধ্যে জমছিল, সেগুলো এখন একটা সুস্পষ্ট উপলক্ষ পেয়ে ক্রোধের আকার ধারণ করল। রাগটা ফেটে পড়ল এদেরই ওপর। দাঙ্গার স্বাদ দিচ্ছি মিটিয়ে। ছোট কর্তা এক ধাক্কায় সে গৃহবিলাসী ভালো মানুষ লোকটাকে যেন সরিয়ে দিলেন। গুফে চারা দিয়ে এবার উঠে দাঁড়ালো সেই ডাক সাইটে, সেই চুয়ারে দারোগাটা। শরীরটা যার পেটা লোহায় তৈরি, চেহারাটা যার মহিষাসুরের মতো, চোখ দুটো যার লাল লাল ভাঁটা। ছোট কর্তা দাঁড়িয়ে উঠে বাজ পড়া স্বরে হাঁকার মারলেন, রামকৃষ্ণ, ঘোড়ায় জিন দে। বলেই ঘরে ঢুকলেন পোশাক আঁটতে। খাকির হাফ প্যান্ট, খাকির হাফ শার্ট, খাকির ফুল মোজা, চড়া বেল্টটা কোমরে আঁটতেই অস্বস্তিকর ম্যাজে ভাবটা অনেকটা কাটল। এই পোশাকে দেহটাই শুধু নয়, জোয়ারে মনটাও ফিটফাট হয়ে থাকে। ক্রস বেল্ট এঁটে ভারী বুটটা পরতেই মনে হয় পরোয়া কোনো শালাকেই নেই। তিলমাত্র তেড়িবেড়ি করেছ কি এক লাথিতেই থোঁতা মুখ ভোতা করে দেব। এখন আমি কারো বাপ নই, খুড়ো নই, দাদু নই, পীড়িতের জলে গলা থপথপে সে কাদার পুতুলও নই। আমি দারোগা। মহামান্য সম্রাট বাহাদুর পঞ্চম জর্জ, যার সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, আমি তার বান্দা, তার ল অ্যান্ড অর্ডারের সদ্য জাগ্রত কর্তব্যপরায়ণ রক্ষক। 6 ঘরা পিস্তলটা কোমরে ঝুলিয়ে একটা তকমা আটা খাকি রং পুলিশি হ্যাট মাথায় চাপিয়ে বেরোতে যাবেন, এমন সময় শুভদার সঙ্গে দেখা। শুভদা অবাক হয়ে বললেন, ও সীতু, এ কি, যাচ্ছিস কনে? খায়ে বেরো, খাবার দিচ্ছি। ভারী গলায় ছোট কর্তা বললেন, তুলে রাখো, সময় নেই এখন, ফিরতেই দেরি হতে পারে। পৃষ্ঠা 76। শুভদা আজ কিছু বলার আগেই ছোট কর্তা পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। একটু পরে হতভম্ব শুভদার কানে ঘোড়ার দরবড়ি বেজে উঠল। আস্তে আস্তে এক সময় মিলিয়েও গেল।